স্যার 25 দিনের পরে দিন পরীক্ষা স্যার, সময় একদমই নাই। তাই? স্যার 2 দিন বাকি। 2 দিন 2 দিন। স্যার পড়াশোনার কি সব অবস্থা? স্যার সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ফেস করতেছি যেটা, সেটা হচ্ছে যে এই যে করের যে পার্সেন্টেজ গুলো থাকে, জরিমানার যে পার্সেন্টেজ থাকে, এগুলো কিন্তু ডাইরেক্ট থাকে না, বলা থাকে আহ, অনধিক 1.5 গুণ, অথবা যদি করমুক্ত আয় সীমার মধ্যে হয় তাহলে 50,000 টাকা, স্পষ্টতিক সম্পত্তি ভাড়া হতে যদি আয় থাকে সেক্ষেত্রে আবার বলা থাকে যে আপনার 50%, অথবা 1,000, দুটার মধ্যে অথবা 5,000, দুটার মধ্যে বেশি। এই যে কন্ডিশন গুলো, এগুলো স্যার মনে রাখা আসলে টাফ। টাফ কেন? আরো সহজ। টাফ বলতে কিছু নাই। প্রথম হচ্ছে পরীক্ষাটা একদম, আমি আজকে এই নোটগুলো তো আপনারা নিজেরা করছেন আমি জানি। দেখেন, গল্প বুনার মতো করে আমরা এটাকে কানেক্ট করতে পারি। আপনি যদি পুরো আমাদের আইটিপি পরীক্ষায় কি কি আসতে পারে একটার সাথে একটা যদি কানেক্ট করে পড়েন, তাইলেই কিন্তু খুব চমৎকার ভাবে আপনাদের আহ ই হবে আর কি, আয়ত্তে আসবে, নিয়ন্ত্রণে চলে আসবে। প্রথম হচ্ছে আমরা আয়কর আইনজীবী হইতে চাই, তাই না? তাহলে জি আয়কর স্যার। আইনজীবী যদি আমি হইতে চাই, আমার আমি কেন এটা হব, আর আমাকে কেন আয়কর আইনজীবী হিসেবে নিয়োগ দিবে, এটা আমার জানা দরকার আছে না? জি স্যার। তাহলে এখানে আয়কর একজন আইটিপির দায়িত্ব, কর্তব্য, উদ্দেশ্য বা আমাদেরকে কেন সরকার নিয়োগ দিচ্ছে, এই জিনিসগুলো সম্পর্কে বেসিক জিনিসগুলো আমাদের একদম দায়িত্ব হয়ে যায় যখন এই পরীক্ষাটা আমরা দিছি। তা আমরা কি অনুমোদিত প্রতিনিধি, তাইলে অনুমোদিত প্রতিনিধি হিসেবে আর কারা কারা আছে, কি তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা ক্লিয়ার হইতে পারি জাস্ট এইখান থেকে। দেন আমাদের সাথে কাজ আসলে কাদের সাথে, কাদের কাজ করব? আইকর কর্তৃপক্ষের সাথে। প্রথমত হচ্ছে যার কাজ আমরা করব, অর্থাৎ আমাদের ক্লায়েন্ট, তাই না? অর্থাৎ যাদেরকে রিটার্ন সাবমিট করতে হবে, জি স্যার। নাকি? জি জি এখন স্যার। তাইলে কাদেরকে রিটার্ন সাবমিট করতে হবে সেইটা সম্পর্কে তো আমার ধারণা থাকা উচিত। যে এর মধ্যে কেউ কেউ, কিছু কিছু আছে বাধ্যতামূলক ক্ষেত্র, কিছু কিছু আছে রিটার্ন দাখিলে প্রমাণ দাখিল করতে হয়, বা এই সংক্রান্ত আদার্স যে বিষয়গুলো আছে, এগুলো সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। দেন আমাদের কাজ হচ্ছে আয়কর কর্তৃপক্ষের সাথে, তাহলে আয়কর কর্তৃপক্ষ সম্পর্কে আমার ধারণা থাকা লাগবে না? জি জি স্যার। এবং আয়কর কর্তৃপক্ষের কার সাথে কার সাথে আমার কাজ, তাদের কাজ কি, তাদের ক্ষমতা কি, তাই না? এই জিনিসগুলো তাহলে আমার দরকার। দেন হচ্ছে আমাদের আপিল আয়কর কর্তৃপক্ষ, তারপর আপিল ট্রাইব্যুনাল। তো এই জিনিসগুলোও তো আমাদেরকে জানা থাকতে হবে, যেহেতু এদের সাথে আমাদের কাজ, নাকি? জি স্যার। জানার জন্য আমরা পড়তেছি। দেখেন, দেন দেখেন, আমরা আয়কর আইন অনুসারে আমাদের যারা ক্লায়েন্ট, তাদেরকে বিভিন্ন রকম সুবিধা দিব। সুবিধা দিতে পারার জন্যই তো তারা আমার কাছে আসবে, নাকি? তারা বেনিফিটেড হওয়ার জন্যই তো আমার কাছে আসবে। জি তো জি। এখন সুবিধা দেওয়ার জন্য আপনাকে কোন কোন এরিয়াতে ক্লিয়ার থাকা লাগবে? আইনের যে বিভিন্ন রকম টার্মস আছে, লাইক সংজ্ঞা বা বিভিন্ন শব্দ, এই শব্দগুলো সম্পর্কে বা এই এই টাইপের যে বিষয়গুলা আমাদের ধারণা থাকা লাগবে না? জি জি তারপরে স্যার। আপনার অব্যাহতি কোথায় পাওয়া যায়, বিনিয়োগ জনিত রেয়াতের যে অবস্থা বা এই টাইপের যেটা, যেমন এরপরে আছে কর অবকাশ, তারপরে তারা তাদের বিজনেসে যদি ক্ষতি হয় বা লোকসান করে তার সমন্বয়, তারপর এটা জেট টানার যে বিষয় আছে, তারপর অবচয় ভাতার সমন্বয়টা কিভাবে করে বা জেটটা কিভাবে টানে, এরপর হচ্ছে দান করের ক্ষেত্রে কি আছে। তো এই জিনিসগুলো আমাদেরকে তখন জানতে হয়, যদি আমরা কি কি সুবিধা পাওয়া পাওয়া যায় সেইটা ভালোভাবে বুঝতে পারি, বুঝতে চাই আর কি। এখন আমাদের মূল কাজ হচ্ছে আয়কর রিটার্ন দাখিল করা। তাইলে রিটার্নটা কখন দাখিল করতে হয়? এখানে আমাদের ওই যে প্রথমেই কিন্তু এই যে সংজ্ঞার মধ্যেই, এই যে টার্মস গুলোর মধ্যেই অনেক কিছু আছে, ওইগুলো তো জানতে হবে, লাইক অর্থ বছর কি, আয় বর্ষ, কর বর্ষ, কর দিবস, এই যে শব্দগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে রিটার্ন দাখিলের সাথে যেগুলো কানেক্টেড। এখন রিটার্ন দাখিলের পদ্ধতিগুলো কি কি পদ্ধতি আছে,
কি কি রিটার্ন ফর্ম আছে, তারপর রিটার্ন ফর্ম সমূহ সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা থাকতে হবে। এরপরে আয়ের খাত, আয়ের খাত সমূহ, প্রতিটি খাতের আয় হিসাব নির্ধারণ পদ্ধতি, মানে কিভাবে হিসাব করতে হয় টোটাল ইনকাম, তারপর হচ্ছে ট্যাক্স ক্যালকুলেশন, তারপর হচ্ছে কর রেয়াত, রেয়াত পরবর্তী কর দায়, মিনিমাম ট্যাক্স, প্রদেয় কর, সারচার্জ, পরিবেশ সারচার্জ, তারপরে আসে জরিমানা, তারপরে আসে মোট প্রদেয় কর। দেখেন এটা কিন্তু একদম সিরিয়াল ভাবে আসছে, তাই না? জি। এরপরে আপনি রিটার্ন ফর্মটা নিয়ে যদি বসেন দেখবেন যে সিরিয়াল ভাবে। এরপর উৎসে আয়কর, উৎসে আয়কর আমরা বাদ দেই না? জি। তো জি। বাদ দিলে সেইটা সম্পর্কে দেখেন, আমি যখন উৎসে আয়কর লেখছি দ্যাট মিনস উৎসে আয়কর কিন্তু এখানে ডিটেইলস আসছে, মানে এখানে জাস্ট কোন এরিয়া গুলো আমাদের জানা থাকতে হবে। তাহলে উৎসে আয়কর যখন বলতেছি, তাইলে এখন এইটার শাখা প্রশাখা আবার বের করতে হবে আমার, যে উৎস আয়করের ক্ষেত্রে কোন কোন জায়গায় বলা আছে। প্রথমেই হচ্ছে আমাদের টার্গেট থাকবে যে উৎস আয়কর সংক্রান্ত নলেজটা যদি আমি পাইতে চাই, এটা কোথায় কোথায় আছে, এর জন্য প্রজ্ঞাপন কি কি আছে, আইনের কোথায় বলা আছে, তারপরে এর জন্য আলাদা আবার বিধিমালা কি আছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো নিয়ে তখন হচ্ছে আমাদের আর ফার্দার স্টাডিতে যাবে। একইভাবে অগ্রিম আয়কর, এর এগুলা সমন্বয় করার পরে থাকে রিটার্নের সাথে প্রদেয় কর কত টাকা পরিশোধ করতে হবে। তারপর আইটি 10B, আইটি 10B। এখন আসেন, সবাই তো রিটার্ন সাবমিট করবে না, আবার কেউ আছে সাবমিট করবে কিন্তু ঠিকঠাক ভাবে কমপ্লায়েন্স থাকবে না। তো সেই কমপ্লায়েন্স যদি না থাকে তখন কি হয়? নানা রকম জরিমানা আরোপ হইতে পারে। কর দিবসের মধ্যে, যেমন কর দিবসের মধ্যে যদি দাখিল না করে সেক্ষেত্রে কি হইতে পারে, এরকম আদার্স যে জরিমানাগুলো আছে তখন এইখানে এগুলা স্টাডি করতে পারি আমরা। এরপরে হচ্ছে দাবির নোটিশ, দাবির নোটিশ কেন হয়? দাবির নোটিশ আসতে পারে না, তখন ডিমান্ড নোটিশ পাঠাইতে পারে না? জি স্যার। পাঠাতে পারে, তাহলে ডিমান্ড নোটিশ সম্পর্কে আমার আইডিয়া থাকতে হবে। তারপর আয়কর কর্তৃপক্ষ কর্তৃক আপনার বিভিন্ন নোটিশ আসতে পারে, বিভিন্ন আদেশ আসতে পারে। এখন সেই আদেশে আপনি সংক্ষুব্ধ হইতে পারেন, এজন্য আবার আপনার আপিল করা লাগতে পারে। আপিল আপনি করতে পারেন কোথায় কোথায়, কয় জায়গায় আপিল করা যায় জানা আছে? জি। আপিল, আপিল আহ, কয় রকমের আপিল করা যায় আয়কর আইনে? আয়কর আপিল আয়কর কর্তৃপক্ষ, আর একটা হচ্ছে আপিল ট্রাইব্যুনাল, দুই রকম। ট্রাইব্যুনাল। হ্যাঁ, আর তাইলে হচ্ছে এখন সুপ্রিম কোর্ট। কোন কোন ক্ষেত্রে কোথায় আপিল করবেন? হ্যাঁ, তারপরে হচ্ছে তার কোন কত সময়ের মধ্যে করতে হবে, তারপরে এই যে এরপর মানে ফি কত, ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো আছে তখন এইগুলো আসবে। এখন যখন মামলা চলতে থাকবে তার মধ্যে আবার বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে আবার এটা সমাধান করা যায়। তার মানে বিকল্প বিরোধ নিষ্পত্তি নিয়ে আপনাকে একটু ডিটেলস তাইলে জানতে হবে। দেন হচ্ছে আপনার ফাইল অডিট পড়তে পারে, অডিটে পড়তে পারে, তাইলে অডিটের উদ্দেশ্য কি, তারপর অডিটের প্রসেস কি, পদ্ধতি কি, এই সম্পর্কে বেসিক আইডিয়া থাকতে হবে। তারপরে আমরা তো জাতীয় উন্নয়নে দেশের উন্নয়নে ভূমিকা রাখতেছি, তো সেজন্য জাতীয় উন্নয়নে রাজস্ব বোর্ড, আয়কর ও আইটিপির ভূমিকা কি। দেখেন আমার টোটাল আয়কর আইন কমপ্লিট হয়েছে কিনা এখানে, হুম। তাই না? হয়েছে স্যার, হয়েছে স্যার। তো একটার সাথে একটা কানেক্টেড, এবং এটা কিন্তু খুব সিম্পল ভাবে আপনি এটা ক্লিয়ার করতে পারেন। আপনার মানে যা আমরা যারা আছি, পড়াশোনা করছি, এখন তো সবাই প্রিপেয়ার্ড, একদম প্রিপেয়ার্ড, এখন তো রিভিশন সময় চলতেছে, তাই না? তাহলে আমাদের কাজকে ধরেন এই একটা পৃষ্ঠাই আপনি ধরেন ধইরা আইটিভির দায়িত্ব করতে হবে। আপনি জাস্ট কয়েক সেকেন্ড একটু চিন্তা করেন যে আপনি এটা জানেন কিনা, যা যা জানেন ওইটারে জাস্ট রিকল করেন, 5 সেকেন্ড করেন বা 10 সেকেন্ড করেন। এরপর অনুমোদিত প্রতিনিধি, আপনি জাস্ট শব্দটা বলেন অনুমোদিত প্রতিনিধি, দেন হচ্ছে মাথায় ঘুরাইতে থাকেন যে অনুমোদিত প্রতিনিধি এটা কোথায় আছে, মানে কোন আইনের কোন অংশে আছে, কত ধারায় আছে, এর সাথে এখানে কি 30, মূল কথাগুলো বলা হয়েছে ধারা জাস্ট। 30 লেখা আছে অনুমোদিত প্রতিনিধি। কেউ যদি কোনো করদাতা যদি তার পক্ষ হতে কাউকে লিখিতভাবে
নিয়োগ মানে যুক্ত করেন তার করা দায়ের দায় শোধ করার জন্য জনিত সমস্যা সে হচ্ছে প্রতিনিধি। আচ্ছা, যাই হোক। এটা হতে পারে তার পরিবারের লোক, হ্যাঁ। অথবা হতে পারে তার কর আইনজীবী, অথবা কোনো সিএ আইসিএমএ প্রফেশনাল। হুম। এই যে এই বিষয়গুলা, তার মানে কি আমরা যদি, কি নিতে আসছো আম্মু? হ্যাঁ, আমরা যদি এখানে ইন্টারনালি একদম কানেক্টেড করি একটার সাথে একটা, দেখেন কত সহজে হয়ে যায়। এটা কি খুব বেশি সময় লাগছে? এই যে আমি কথাগুলো বললাম, মাত্র কয় মিনিট বললাম। তাহলে এখন কাজ হচ্ছে কি আমাদের, তাই এখন প্রত্যেকটা এরকম ধরি আমি যে যাদেরকে রিটার্ন দাখিল করতে হবে, বাধ্যতামূলক ক্ষেত্রগুলো কি আমি বললাম, বাধ্যতামূলক ক্ষেত্রগুলো যারা সাথে। আইআরসি আর যারা আচ্ছা, আমি আমি একটু শেষ করি, তারপরে আবার কথা বলবো, হ্যাঁ। আচ্ছা, যেমন বাধ্যতামূলক ক্ষেত্র কি কি, এইটা যখন আমি আমি জাস্ট মুখে বলবো যে বাধ্যতামূলক ক্ষেত্র, প্রথমেই আমি মাথায় নিয়ে আসবো, মানে চিন্তা, মেমোরিতে নিয়ে আসার চেষ্টা করবো যে এটা আইনের কোন ধারায় বলা আছে, আইনের কোন অংশে কোন ধারায়, এর জন্য আলাদা কোনো প্রজ্ঞাপন আছে কিনা, জাস্ট ওইটাকে আমরা এখানে প্রয়োজনে এটাকে সামারিও করতে পারি। এটাকে আপনি আপনার মতো এই এই ধারাগুলো এইভাবে নিয়ে আসতে পারেন। যেমন একটা আমি এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি যে অংশ 23, ধারা 327, এরকম চিন্তা নিয়ে আসতে পারেন যে কোন ধারায় বলা আছে। তারপর রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল, এটা কোথায় বলা আছে এবং সেখানে কি কি বলা আছে, কোন কোন ক্ষেত্রের কথা বলা আছে, জাস্ট এটাকে একটু রিকল করার চেষ্টা করি। হ্যাঁ। তারপর আয়কর কর্তৃপক্ষ, যখনই আয়কর কর্তৃপক্ষ ক্লিক করলাম, যে আয়কর কর্তৃপক্ষ আসলে কারা, এটা আইনের কোথায় বলা আছে, কোন ধারায় বলা আছে, তাইলে ওই যে একটা সিরিয়াল আছে, সিরিয়ালটা আপনি চিন্তা করেন। এরপরে হচ্ছে আয়কর কর্তৃপক্ষের নিয়োগ পদ্ধতি কিরকম হইতে পারে, তাদের কি কি ক্ষমতা থাকতে পারে, এরপর কর নির্ধারণের ক্ষেত্রে কোন কোন আয়কর কর্তৃপক্ষ কানেক্টেড থাকে এই বিষয়গুলোতে। হ্যাঁ। তো এইটা জাস্ট একটা চিন্তা করার চেষ্টা করেন, কারণ পড়া তো সবই আগে আছে। এরপর আপিল আয়কর কর্তৃপক্ষ কেন, এটা নিয়ে চিন্তা করেন। তো এইভাবে হচ্ছে আমরা এটাকে সহজ করতে পারি। আর আমি আপনাদেরকে তো আগে বলছিলাম যে আপনারা যদি আয়করের এই যে সূচিপত্রটা যদি সুন্দরভাবে লেখেন, মানে ওই নোট করা থাকে বা প্রিন্ট করা থাকে, সেইটা যদি রেগুলার সকালে একবার বিকালে একবার দেখেন, আপনার ধারা নিয়ে কোনো সমস্যা হবে না। আর এইভাবে স্টাডি করলেও ধারা নিয়ে কোনো সমস্যা হবে না। এবারে আমরা দেখেন একটু শুরুতে যাই, যে ইয়াটা আপনাদেরকে দিলাম, এইটা নিয়ে আজকে কথা বলি। লক্ষ্য একটাই, আয়কর আইনজীবী। এখন আমাদের হাতে আছে মাত্র 48 ঘন্টা। তো 48 ঘন্টার জন্য, শেষ 48 ঘন্টার জন্যই হচ্ছে আমাদের কিছু দিক নির্দেশনা, জাস্ট এটাকে আপনারা ফলো করবেন, ফলো করতে পারেন। যেহেতু এখন সময় শেষের পথে, ডিটেইলস কিন্তু এখন আর পড়া যাবে না। আপনি এখনো যদি একদম রিটেন, একদম ওই যে আহ, পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়তে যান, তাহলে আপনার ব্রেন হচ্ছে কি একদম বিক্ষুব্ধ হয়ে যাবে। হ্যাঁ, আপনার মানে মাথা ধরে যাবে, বিক্ষুব্ধ হয়ে যাবে, কাজে এখন আর ওইভাবে পড়া যাবে না। ওই রকম পড়ার সময় শেষ। 24 তারিখ, 25 তারিখ, আমি নর্মালি পরীক্ষার আগে 2-3 দিন মানে পড়াশোনা করতেই বলি না, কিন্তু আমাদের তো সময় দিয়েছে মাত্র এই অল্প একটু সময়। তাও এখন আর ইন ডিটেলস পৃষ্ঠার পর পৃষ্ঠা কেউ পড়বেন না, তাইলে এটা আর মানে ভালো হবে না। এখন শুধু স্মার্ট ভাবে শেষ রিভিশন গুলা দিবেন, প্রতিদিন প্রয়োজনে 4-5 বার, যতবার, একবার রিভিশন দিতে আপনার আধা ঘন্টার বেশি লাগবে না, আধা ঘন্টা লাগবে না। আপনি প্রথমবার দিবেন 1 ঘন্টা রিভিশন টাইম, সেকেন্ড টাইম আধা ঘন্টা, তারপরে প্রতি 15 মিনিট বা 10 মিনিটে বা প্রতি 5 মিনিটেও আপনার রিভিশন হয়ে যাবে। এই প্রসেসে এখন নিয়ে আসতে হবে। আপনি জাস্ট একটা সামারি থাকবে, এই যে যেভাবে দেখাইলাম, এরকম একটা সামারি থাকবে, এরকম একটা সামারি থাকবে এখানে। তো পয়েন্ট যা আছে, হয়তো এর সাথে আপনি আরো যদি একটু ডিটেলস লিখতে যান, তাহলে হয়তো 2 পৃষ্ঠা আসতে পারে, এর বেশি আসবে না। ঠিক আছে। এখানে আমি 1 পেজের মধ্যে লিখছি, আপনার হয়তো 2 পৃষ্ঠা আসতে পারে, এর বেশি আসবে না। এই তো এইভাবে সামারি করতে পারেন এবং সেইটাই আপনি বারবার রিকল করতে থাকবেন, আর কিচ্ছু না। আচ্ছা, তো যাই হোক,
আপনার পাস নিশ্চিত করার ফাইনাল গিয়ার, এটাকে আমি বলছি যে এটা হচ্ছে আপনার ফাইনাল গিয়ার। কোনো টপিকস মিস করা যাবে না। ওই যে শর্টকাট শর্টকাট শর্ট সাজেশন, আমি সবসময় বলছি শর্ট সাজেশন না, আমার কাজ হচ্ছে পুরো জিনিসটাকে আমি শর্ট করে নিয়ে আসবো, কোনো কিছু বাদ দিয়ে শর্ট করব না। মানে এই যে শর্ট সাজেশনের কনসেপ্ট আমার কাছে হচ্ছে আমি কোনো কিছু বাদ দিয়ে শর্ট করব না, আমি জিনিসটাকে সামারি করে শর্ট করব। ঠিক আছে, এটা হচ্ছে আমার কনসেপ্ট। আচ্ছা যাই হোক, তাইলে কোনো টপিক মিস করা যাবে না, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কথা। কোনো টপিকস আপনি মিস করতে যাবেন না। আমরা কেন মিস করব, এখানে সব সহজ সহজ। তাহলে দেখেন, চূড়ান্ত সংক্ষিপ্ত রিভিশন, এরপরে হচ্ছে বারবার আসা প্রশ্নের টার্গেটেড লিস্ট। আমরা একদম 1996 থেকে 2017 পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে, এখানে কোন কোন বিষয়গুলো বারবার আসছে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের টার্গেটেড লিস্ট। দেন টার্গেটেড লিস্ট আরো কিছু বলছিলাম, যে বর্তমান এনবিআর চেয়ারম্যান যে কথাগুলো বলতেছে, একটা অধ্যাদেশ আসছে। তো এই যে বিষয়গুলা, মানে এইগুলো সম্পর্কে একটু আপডেটেড থাকতে হবে, এবং এইগুলো আপনাদের যে কোনো ভাবে পরীক্ষায় পজিটিভ অ্যাঙ্গেলে ঢুকিয়ে দিতে পারেন, এটা ভালো হবে। তাইলে এটা আপনি যে স্মার্টলি যে আপনি চিন্তা করতেছেন, সেটা হচ্ছে গিয়া প্রমাণ হবে। ভাই আমরা সবাই প্রফেশনাল এক্সাম দিতে যাচ্ছি, এটা ওই যে হাই স্কুলের পড়া না, আর বা অথবা আপনার ইসের পড়াশোনা না, ইন্টারমিডিয়েটের পড়াশোনা না, যে আপনি একদম মুখস্থ করবেন, আমি একটা দেবো ওইটার মধ্যে থাকবেন, ওর মধ্যে থেকে পরীক্ষা আসবেন না। আপনি একজন আয়কর আইনজীবী, এবং আয়কর আইনজীবী হিসেবে আপনি প্রমাণ করতে যাচ্ছেন নিজেকে। তাহলে আপনার স্মার্টনেস থাকবে সেই লেভেলের, আপনার ওই রকম মানে করার ভয় পাওয়ার কিছু নাই। এখানে ভয় পাওয়ার কোনো কিছু নাই, কাচুমাচু করার কিছু নাই। আপনি আপনার মতো যাবেন, একদম রিফ্রেশ থাকবেন। ঠিক আছে। ফার্স্ট ইয়ার ফোকাস, বিগত বছরের প্রশ্নগুলো আমরা ফোকাস করব বর্তমান সময় অনুযায়ী, বর্তমান আইন অনুযায়ী, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী। তারপরে স্মার্ট মাইন্ড ম্যাপ, আপনাদের অনেক, আমি শুরুর দিকে এগুলো বলছি যে আপনারা মাইন্ড ম্যাপ করতে পারেন, অথবা ফর্মুলা ফ্লাশ কার্ড যেটাকে বলে, এইগুলো তৈরি করতে পারেন। দেন হচ্ছে টাইগার ট্রিক্স, লাস্ট মিনিট রিকল টিপস। আচ্ছা, টাইগার ট্রিক্স হিসেবে আমি কিছু এখানে পরামর্শ দিয়েছি। দেখেন, 1 নম্বর হচ্ছে 3 সেকেন্ড ফ্লাশ রিকল। একটি প্রশ্ন দেখে 3 সেকেন্ডের মধ্যে আপনার মাথায় উত্তর আসে কিনা এটা নিজেকে টেস্ট করবেন। আপনি একটা প্রশ্ন দেখছেন, 3 সেকেন্ডের মধ্যে ওই প্রশ্নের অ্যান্সার আপনার মাথায় আসছে কিনা। যদি না আসে, তাহলে ফ্লাশ নোটে ফিরে যান। আমি কিন্তু বলি নাই যে আপনাকে ডিটেইল বইয়ের মধ্যে চলে যান, আমি বলছি ফ্লাশ নোটে ফিরে যান, অর্থাৎ আপনি যে শর্ট নোট করছেন সেই নোটের মধ্যে চলে যান, যেখানে আপনি একদম সংক্ষেপে মেইন পয়েন্ট, মেইন যে বিষয়টা ওইটা জাস্ট 2-3 লাইনের মধ্যে লিখছেন। ঠিক আছে। দেন দেখেন ফর্মুলা হান্টস স্ট্র্যাটেজি, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ফর্মুলা থাকে আমাদের, যেমন আপনার অল্প কিছু ফর্মুলা, এত বেশি তো নাই। যেমন আপনার ক্যালকুলেশন পদ্ধতি, অথবা যেমন ওই আপনি কর আয়কর ট্যাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে যে কয়েকটা ধাপ আছে, এরপর রেয়াত ক্যালকুলেশনের ক্ষেত্রে কয়েকটা ধাপ আছে, তারপরে ওই যে গড় হারে কর আহ, বের করা, যেমন ফার্মের বা এই যে কিছু কিছু জায়গায় কিছু নিয়ম আছে, এই নিয়মটা জাস্ট আপনি আহ ফর্মুলা হান্ট বা ওইভাবে একটা ইয়াতে লিখে, মানে পয়েন্ট আকারে কনসেপ্টটা ক্লিয়ার করে লিখে রাখেন, এবং প্রতিদিন 3 বার চোখ বুলিয়ে দেখুন, মনে গেঁথে যাবে। এখন 3 বার না, এখন প্রতি ঘন্টায় আপনি 3 বার জাস্ট দেখতে দেখতে পারেন। ঠিক আছে, প্রতি ঘন্টায় একবার দেখলেও হবে। জাস্ট একবার দেখলেন যে এটা কি, তাহলে একবার দেখলে রিকল হয়ে যাচ্ছে, আর পড়া লাগবে না আপনার। ঠিক আছে। দেন টিচ ইউর সেলফ, আয়নার আয়নায় নিজের সাথে পড়তে পারেন, মনে মনে প্রশ্ন করে নিজেই উত্তর দিন। আপনি হাঁটতেছেন, আপনি অফিসে যাচ্ছেন, অফিস থেকে বাসায় যাচ্ছেন, অথবা একটু সকালবেলা হাঁটতে বের হয়েছেন, বা যে কোনো সময়, তো আপনি হাঁটতেছেন, সাথে সাথে নিজেকে প্রশ্ন করেন যে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে, নিজেকে প্রশ্ন করেন, আর দেখেন যে আসলে আপনার মাথায় আসতেছে কিনা। এতে রিকল পাওয়ার বহু গুণ বেড়ে যাবে আপনার।
দেন হচ্ছে কালার লিঙ্কড মেমোরি ম্যাপ। আমরা আমি এই কাজটা করতাম যে আমি যে নোটগুলা করতাম একাধিক কলম ব্যবহার করতাম। লাল, তারপরে হচ্ছে ওই যে পিঙ্ক, বিভিন্ন কালো, মানে বিভিন্ন কালার ব্যবহার করতাম। তো এইটা আপনি এইভাবে করতে পারেন, যেমন ভ্যাট রিলেটেড ইসে মানে এই আয়কর রিলেটেড এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরির জন্য আপনি বিভিন্ন কালার ব্যবহার করতে পারেন। যেটা ইম্পর্টেন্ট তার জন্য একটা কালার ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তো এইভাবে রং দিয়ে নোট সাজান, চোখে পড়লে স্মরণ হবে সহজে। ঠিক আছে, এটা করতে পারেন। লাস্ট মিনিট রিপিটিশন রুলস, এটা হচ্ছে শেষ 2 দিন 3বার রিভিশন করলেই তথ্য দীর্ঘমেয়াদে মনে থাকে। আপনার যেমন আগামীকালকে এবং তার পরের দিন আপনি 3বার করে রিভিশন করলেই দীর্ঘমেয়াদে মনে থাকবে। আর আমি যে ফর্মুলা দিছি এতে আপনি 3বার না, আপনি তার থেকে বেশি রিভিশন করতে পারেন। তো মনে রাখবেন, এখন আর আপনার ডিটেলস বা নতুন কিছু পড়ার সময় নাই। এখন হচ্ছে আপনি যেটা অর্জন করছেন, যেটা জানেন সেইটাই হচ্ছে আপনি এখন কমপ্লিট করেন। যেমন 3বারের কথা বলা হয়েছে, সকালে একবার, বিকেলে একবার, রাতে একবার। একটানা নয়, সেকে সেকে, অর্থাৎ টানা করবেন না, একটু সময় দিবেন। সময় দেওয়ার পরে তারপরে করবেন। তারপর চাঙ্ক অ্যান্ড চেইন টেকনিক্স, এইটা হচ্ছে আজকে যেটা দেখাইলাম আপনাকে পুরো ইয়াটা, যে বড় টপিকস গুলা ভাগ করে 3-4টা টপিকস করে নিতে পারেন এবং একটার সাথে আরেকটা কানেক্ট করতে পারেন। তাইলে মানে আমি তো পুরো আইনটাকে দেখাইছি আপনার সাথে, যে একটার সাথে একটা কানেক্ট করে আপনি প্রত্যেকটা প্রশ্ন যখন অনেক বড় থাকে তখন এটা একটু দেখতেও বিদঘুটে লাগে। তাইলে আপনি এই প্রশ্নটাকে 3-4টা ভাগে ভাগ করতে পারেন, তারপরে একটা পার্টের সাথে আরেকটা পার্টের যে কানেকশনটা নিজে নিজে তৈরি করতে পারেন, যেমনি ভাবে আমি এখন কানেকশন আপনাদেরকে একটা দেখাইলাম শুরুতে এরকম। তাহলে এইভাবে যদি চেইন তৈরি করেন, দেখা যাবে আপনি খুব সহজে কিন্তু মনে থাকবে। দেন আরো কিছু টেকনিক আছে, এগুলো আপনারা অনেকেই ফলো করেন, যেমন এলএফ, লাফ, পিটা। যেমন আপনি একটা আহ, আহ, এইভাবে আপনি সাংকেতিক ভাবে মনে রাখতে পারেন, যে পেনাল্টি, ইন্টারেস্ট, ট্যাক্স, অ্যাসেসমেন্ট, সবগুলোর প্রথম লেটার নিয়ে এইভাবে। আবার ল, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, এইভাবে করতে পারেন। তো এটা আপনার নিজের কৌশল তৈরি করতে পারেন যে কোনো ভাবে। দেন হচ্ছে টাইগার ফোকাস মুড, 25+5 রুল। এইটা হচ্ছে আপনি 25 মিনিট পড়বেন, 5 মিনিট রিভিউ দিবেন। এভাবে 1 ঘন্টার মধ্যে একাধিক একাধিক টপিকস আপনি কিন্তু রিভিশন করতে পারবেন। তাহলে কি, আপনি 25 মিনিট পড়েন, 5 মিনিট রিভিউ দেন, 25 মিনিট পড়েন, 5 মিনিট রিভিউ দেন। তো এই টেকনিক্সটা আপনি ফলো করতে পারেন। ঠিক আছে। তো এই হচ্ছে জাস্ট আপনাকে কিছু টেকনিক্স এর কথা বললাম, লাস্ট মুহূর্তে এই টেকনিক্স গুলো ফলো করতে পারেন। এবার লাস্ট 48 সেলফ ট্রিগার কোশ্চেন ফর আইটিপি রিকল। এখানে কিছু প্রশ্ন আমি আপনাদেরকে দিয়েছি, আহ, যেগুলো আপনি হয়তো নিজেকে জাজ করতে পারেন যে আসলে কেমন। দেখেন, আইটিপি টাস অ্যান্ড পাস বইয়ের 17 থেকে 36 নম্বর পৃষ্ঠা, এখানে বিভিন্ন টিকার কথা বলা আছে। আমরা আগে যে সাজেশন গুলো দিয়েছি ওখানে কিছু টিকা ছিল। তারপরে হচ্ছে আমরা এর আগে বিভিন্ন সাজেশন দেখছি, বিভিন্ন ফেসবুকে অনেক সাজেশন পাবেন, সেখানে ছোট ছোট সাজেশন যেগুলো দিচ্ছে ওইগুলো, যে টিকাগুলো ব্যবহার করছে, এইগুলো সবগুলাই আপনি টেস্টের আওতায় নিয়ে আসতে পারেন। ঠিক আছে, এগুলো আপনাকে হেল্প করবে। যেমন আমি এখানে 20টা দিয়েছি, 18টা দিয়েছি। দেখেন, যেগুলি ইতিমধ্যে জানেন লাল কালিতে টিক দেন, বাকিগুলো সম্পর্কে দ্রুত ধারণা নেন। তাহলে আমি এই 18টা যে দিলাম, আনমিউট করি, আপনারা জাস্ট বলবেন যে পারেন, অথবা চ্যাট বক্সে বলতে পারেন। যেমন গণকর্মচারী, গণকর্মচারী সম্পর্কে আপনি কি জানেন? এক, ইয়েস, অথবা এক, এন। ইয়েস, ইয়েস তার মানে আপনি এটা লাল কালি দিয়া দাগ দিতে পারেন, টিক দিলেন যে আমি এটা জানি।
হ্যাঁ, তা আমি কি করতে পারি, আমি ধরেন এইভাবে দিলাম। তারপর আয় বর্ষ, কর বর্ষ, কর দিবস, 2, ইয়েস, 2 2 ওয়াই, এইভাবে দিলে ভালো হয়। 2 ওয়াই, 2 ওয়াই, ইয়েস। দ্যাট মিন্স আমি এটারে এইটার মতোই করে দিলাম। তারপর করদাতা, 3 ওয়াই নাকি এন, ওয়াই। কর অব্যাহতি, 4, 4 ওয়াই। বার্ষিক মূল্য, 5, 5 ওয়াই। আচ্ছা, সবগুলো আমি লাল করি। তারপর পারকিউজিট বা বেতন পূরক, 6 ওয়াই, 6 ওয়াই। তারপর সিকিউরিটি, 7, 7 এন। আচ্ছা, 7 এন দিয়েছেন, তার মানে আমি পারকিউজিট ইয়া করি। এটারে সিকিউরিটি দেন নাই, তাহলে সিকিউরিটির ইয়েলো করি। তারপর নিবাসী, 8 ওয়াই। 9 লভ্যাংশ, 9 ওয়াই। তারপরে এই দুইটা লাল করি। এরপর ট্রান্সফার প্রাইজিং, 10 ওয়াই। স্পট অ্যাসেসমেন্ট, 11 ওয়াই। বার্ষিক মূল্য কি 2 বার আসছে? জান, আরো একটা কমলো। দেন কত সহজ হয়ে যায়। কর অবকাশ, 12 ওয়াই। তারপর 13 কর ফাঁকি, কর এড়ানো, দুইটা কিন্তু এখানে, একটা হচ্ছে কর ফাঁকি, একটা হচ্ছে কর এড়ানো। দুইটার কনসেপ্ট ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে ইয়েস। IT10B, IT10BB, 14, 14 ওয়াই। তারপর অনুমোদিত প্রতিনিধি, 15 ওয়াই। দাবির নোটিশ, 16, 16 কেন নো থাকবে? 16 তো অনেক বললাম আমি। 16 কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। একজন নো দিছেন, নই রেখে দিলাম আমি। আচ্ছা, তারপরে কর অডিট, 17। হুম, আচ্ছা, কর অডিট। দেখেন, তার মানে কি, দেখেন এইবার মজার ব্যাপার, এটারে ইয়েলো করি। এটা যদিও বেশিরভাগই জানেন, তারপরে ইয়েলো করলাম। কি হইলো, আমি মাত্র দুইটা জানি না, আর সবগুলো আমি জানি, তাই না? তা আপনি এই যে শর্ট শর্ট সাজেশন গুলো জাস্ট চোখ বুলাইবেন যে আপনি কি কি জানেন, কি কি জানেন না। আবার যদি দেখেন যে কোনো সাজেশন, এমন একটা সাজেশন পাইছেন যেটা আপনাকে মানে পেইন দিচ্ছে, দরকার নাই, ওইটা এখন বাদ দেন। পেইন নেওয়ার সময় শেষ হয়ে গেছে, এখন আর এত পেইন নেওয়ার দরকার নাই। যে অঙ্কগুলা, যেমন আমি যে অঙ্কগুলো করছি বেশিরভাগই প্যাচ দেয়া। আপনি, যেহেতু আমি আগে থেকে দিছি, এটা আপনারা হয়তো অভ্যস্ত, কিন্তু এই মুহূর্তে নতুন করে কোনো পেইন দেওয়া অঙ্ক নিয়ে প্র্যাকটিস করা যাবে না। ঠিক আছে, তাহলে ওই পেইন আপনার পরীক্ষা পর্যন্ত হয়তো আপনাকে আহ মানে আক্রমণ করতে পারে। কাজে আমার অঙ্ক যদি এখন মনে হয় যে না, এটা একটু কঠিন লাগতেছে, বাদ দেন, স্কিপ করেন। আয়কর নির্দেশিকার যে অঙ্কগুলো আছে, খুব সহজ। তারপরে আরো এরকম সহজ সহজ অঙ্কগুলো আপনি দেখেন, ইজিলি পরীক্ষা হয়ে যাবে। তাহলে এখন আমরা দুইটা পাই না, খুব দ্রুত এই দুইটা নিয়ে একটু দেখি। তাহলে এখানে আপনারা বেশিরভাগই আমাদের বই কিনছেন, যেহেতু বই কিনছেন, আমার এখানে আয়কর এই বই থেকেই আমি রেফারেন্সটা দিয়েছি এখানে, যে পৃষ্ঠা নাম্বার 16 থেকে 36। 16 থেকে 36-এ আপনার এই টিকাগুলো দেয়া আছে, আপনি এখান থেকে টিকাগুলো দেখতে পারেন। কারণ সব টিকা করার দরকার নাই, আপনার আগে যে সাজেশন দিছি, বা আপনি বুঝবেন যে এইটা হয়তো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো মোটামুটি ওইভাবে দেখবেন। এখন বড় প্রশ্নের কথা যদি বলি, একইভাবে আমরা রেট করব। আয়কর কর্তৃপক্ষ কারা? আয়কর কর্তৃপক্ষ নিয়োগের বিধান কি?
কর নির্ধারণী কার্যক্রমে পরিদর্শী অতিরিক্ত কর কমিশনারের ক্ষমতা, মানে আ, পরিদর্শী অতিরিক্ত কর কমিশনারের ক্ষমতা কি আলোচনা করুন। 1 নম্বর, ইয়েস, নো। কি করেন, চ্যাটে লিখতে পারেন ইয়েস, নো। এখন যদি আপনার মনে করেন যে না আমি তো একটু 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 মানে একদম ফ্লুয়েন্টলি আসতেছে না, তখন আপনি কি করবেন? তখনই আবার ওই যে ফ্লাশ নোট, আপনি বুলেট নোট যেটা করছেন সেখানে চলে যান, ওইটার একটু দেখেন। মানে আপনি এই প্রশ্নটা বলার 3 সেকেন্ডের মধ্যে আপনার ব্রেইনে আসতে হবে, এইটা হচ্ছে টার্গেট। আপনি যখনই এই প্রশ্নটা পড়ছেন 3 সেকেন্ডের ভিতরে আপনার মাথায় অ্যান্সার আসতে হবে। কিভাবে? প্রথম হচ্ছে এটা আইনের কোথায় বলা আছে, কোন অংশ, কোন ধারা, এই জিনিসটা মাথায় আসবে। সাথে সাথে এই জায়গায় কি বলা হয়েছিল, এই জিনিসটা মাথায় আসবে। ঠিক আছে? এবারে দেখেন, ইয়েস দিছেন, ইয়েস যেহেতু দিছেন এটার আমি লাল করি। এইভাবে লাল, মানে এটা জাস্ট আপনাদের একটু ইয়া করার জন্য। আপনি যখন দেখবেন যে সব লাল, তখন আপনার নিজের কাছেই ভালো লাগবে, আপনি নিজেকে একটা থ্যাঙ্কস দেন যে আপনি খুব ভালো করছেন। ঠিক আছে? আয়কর আইন 2023-এর ধারা 327 অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি বলতে কি বোঝায়? ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি কারা? এই ধারা অনুযায়ী কোন কোন করদাতার প্রতিনিধিত্ব করার যোগ্যতা নাই? আচ্ছা, অথরাইজড রিপ্রেজেন্টেটিভ কি করদাতার পক্ষে আয়কর রিটার্নে স্বাক্ষর করে দাখিল করতে পারেন? একজন আইটিপি হিসেবে আপনার দায়িত্ব ও কর্তব্য কি কি? 2 নম্বর, টু টু ওয়াই, সকলে দেন, নো হইলে নো দেন, ইয়েস হইলে ইয়েস দেন। টু ওয়াই, গুড, সবাই পারেন। তাহলে এটাকে আমরা লাল করতে পারি। এবারে আসেন, কর আপিল কি? আয়কর কর্তৃপক্ষের করদাতা আয়কর কর্তৃপক্ষের উপর সংক্ষুব্ধ হলে কোন কোন বিষয়ে আপিল করতে পারেন? তাহলে আমার 3 সেকেন্ডের মধ্যে আমার ইয়াতে আসবে কি? প্রথমে হচ্ছে এটা আইনের কোন ধারায় বলা আছে, হুম, মানে কোথায় বলা আছে, এই সম্পর্কে কোন অংশে কিভাবে বলা আছে, এবং এই যে কর আপিল কি, এবং কোন কোন বিষয়ে সংক্ষুব্ধ হলে আপিল করতে পারে। জিনিসটা মাথা আসতেছে কিনা? 3-র ক আসে? ইয়েস, ইয়েস। এখন দেখেন, আনফরচুনেট যদি কোন কোন বিষয় আপনি ভুলে যান, আপনি আইনে বই, সরাসরি বইতে যান, দেখে আমরা এসে আপিল আছে কোথায়, বলেন তো একটু, আপিল কোন অংশের কোন ধারায় আছে? আপিল নিয়ে কোথায় বলা আছে? 286। তাহলে 286, পেজ নাম্বার হচ্ছে 391। 286-তে আমি যাই। এই যে 286, আয়কর কর্তৃপক্ষের নিকট আপিল। কোন করদাতা আয়কর কর্তৃপক্ষের আদেশে সংক্ষুব্ধ হলে সংশ্লিষ্ট আপিল আয়কর কর্তৃপক্ষের নিকট নিম্ন বর্ণিত বিষয়ে আপিল করতে পারবেন। কেন? হচ্ছে আয় নির্ধারণ, পরিশোধ্য আয়কর নিরূপণ, এই যে দেখেন এখানে দেয়া আছে। তো খুব সংক্ষেপে আপনি দেখতে পারতেছেন, বা এইভাবেই হচ্ছে আপনি নোটটা করতে পারেন। তাইলে আমরা 3-এর ক লাল করতে পারি, অর্থাৎ আমি এটা পারি। আপিল আয়কর কর্তৃপক্ষের নিকট আপিল এবং আপিল ট্রাইব্যুনালে আপিলের মধ্যে পার্থক্য কি? এই দুইটার মধ্যে পার্থক্য কি? উভয় ক্ষেত্রের জন্য আপিল দায়েরের ফরম, পদ্ধতি, সময়সীমা আলোচনা করুন।
আপিল ও রেফারেন্সের মামলা সম্পর্কে নিজের ভাষায় লিখুন। তিনের খ, তিনের খ কিন্তু জানতে হবে। ঠিক আছে, তিনের খ জানতে হবে। এটা ইম্পর্টেন্ট একটা, কারণ আপিলের মেইন প্রসেসটাই এইখানে বলা আছে। তাহলে এটা জানতে হবে। একজন নো দিছেন, আর আহ, একজন ইয়েস দিছেন। আমরা এটাকে ইয়েলো করে দিলাম, ইয়েলো করে দিলাম, যদিও সম্পূর্ণ ইয়েলো না। আচ্ছা, এইটা জানতে হবে কিন্তু আপনাদের। ঠিক আছে, তাহলে আপনি এখন জানেন না আপনার কাজ কি, এইটা আমি তাড়াতাড়ি ক্লিয়ার হই। আপনার যদি ফ্লাশ নোট থাকে ওকে ফাইন, আর যদি ফ্লাশ নোট এখনো না করেন, আপনি খুব দ্রুত এইটাকে দেখে আপনি একটা জাস্ট 4-5টা ইসে ইয়ার মধ্যে করেন। এইটা নিয়ে একটু আমাকে বলতে পারবেন? এইটা আনমিউট করার সুযোগ দিচ্ছি আমি, সাদিয়া আপু। আপনি বলতে পারেন যে আয়কর কর্তৃপক্ষের নিকট আপিল এবং আপিল ট্রাইব্যুনালে আপিল, এর মধ্যে মেনলি পার্থক্যটা কি? বা অন্য কেউ যদি বলতে পারেন তাও বলতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম। স্যার, আপিল কর্তৃপক্ষের নিকট আপিলটা যখন আমাদের ডিসিটির কোনো কর নির্ধারণী আদেশে হুম। করদাতা সংক্ষুব্ধ হইলে হুম। তখন হচ্ছে আপিল কর্তৃপক্ষ মানে ওই আয়কর কর্তৃপক্ষের নিকট বা আয়কর কর্তৃপক্ষের নিকট আপিল করবেন। হুম। কিছু বিষয় আছে কর নির্ধারণী সংক্রান্ত, ওনার আয় নির্ধারণ সংক্রান্ত হতে পারে, ওনার যে কর অব্যাহতি বা করের ক্রেডিট সংক্রান্ত হতে পারে, বা হচ্ছে আয়ের প্রত্যাপন সংক্রান্ত বিষয়ে, বা কর নির্ধারণ, সুদ বা দ্বন্দ্ব সুদ বা জরিমানা, এই সমস্ত বিষয়ে যদি কোনো বিষয়ে উনি সংক্ষুব্ধ হন ডিসিটির ওই কর নির্ধারণী আদেশে, তাহলে উনি আপিল করতে পারবেন। হুম। এখন এক্ষেত্রে আপিলের ক্ষেত্রে আহ, উনি হচ্ছে ওই যে আমাদের যে আপিল কর্তৃপক্ষ যারা আছে, যে অতিরিক্ত আহ, অতিরিক্ত কর কমিশনার আপিল বা আহ, কর কমিশনার আপিল বা যুগ্ম কর কমিশনার আপিল, এনাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আপিল করবেন। হুম। আর যদি এইখানে একটা ডিসিশন আসবে, হুম। মানে এই আপিল করার ফলে একটা সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্তের যদি সন্তুষ্ট না হতে পারে করদাতা, হুম। উনি ফার্দার আপিল ট্রাইব্যুনালে যেতে পারবেন। হুম। এখন ট্রাইব্যুনালে যেতে হলে ওনাকে অবশ্যই স্বীকৃত কর দায়ের 10%, হুম। মানে স্বীকৃত কর দায় এবং আপিল কর্তৃপক্ষের যে কর নির্ধারণের আদেশ, এই দুটার মধ্যে যে পার্থক্য, সেটা 10% জমা দিতে হবে আগে। হুম। আর এই ক্ষেত্রে ওই কর নির্ধারণের আদেশ পাওয়ার পরে 60 দিনের মধ্যে আপিল করতে হবে। আর আচ্ছা। প্রথমটা ছিল 45 দিনের মধ্যে করতে হবে। প্রথমটা মানে কর্তৃপক্ষ। আপিল কর্তৃপক্ষের নিকট যখন করছি আমরা 45 দিনের মধ্যে করছি, হুম। আর এই ক্ষেত্রে কিন্তু 60 দিনের মধ্যে করতে হবে। হুম। এই যে আচ্ছা। পার্থক্যগুলা এইভাবে সুন্দরভাবে কি করতে পারেন জি তাহলে। জি। আর এখানে এখানে ফি জমা দিতে হবে, প্রথমটার ক্ষেত্রে ফি জমা দিতে হবে 200 টাকা, হুম। আর ট্রাইব্যুনালের ক্ষেত্রে ফি জমা দিতে হবে 1000 টাকা। হুম। ভেরি ফাইন। ঠিক আছে। আচ্ছা, স্যার, এরকম আর কি বিষয় আর কি। হ্যাঁ, এইভাবে খুব সংক্ষেপে আপনি যদি পার্থক্য আকারে একটু চার্ট করেন, তাহলে দেখেন যে কত সহজে জাস্ট বুলেট পয়েন্ট, জাস্ট ওই যে ফি এইখানে এত টাকা, এখানে এত টাকা, তারপর সময়সীমা এইখানে এতদিন, এইখানে এতদিন, তারপর কোন কোন ক্ষেত্রে, মানে কার কাছে। তো এই জাস্ট 2-3টে পয়েন্ট আপনি লিখে রাখতে পারেন, তাই না? তো এইভাবে যদি করেন দেখেন যে কত সহজ হয়ে যায় বিষয়গুলা। কর আপিল ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার বিধান কি? বেঞ্চ কর্তৃক ট্রাইব্যুনাল ক্ষমতা প্রয়োগের বিধান আলোচনা করুন। তো এটাও ওই আইনের ওই ধারা অনুসারে এটা কি, এটা ইয়েস নো লিখে দিতে পারেন। ইয়েস নো, সম্ভবত নো কেউ দিচ্ছে না। ইয়েস, ওকে, ইয়েস দিলাম, রেড দিলাম, তাহলে মাঝখানে একটা ইয়েলো হইলো। আচ্ছা, তারপরে আসি, আমরা নেক্সটে যাই।
আয়কর আইন অনুযায়ী কোন কোন ক্ষেত্রে জরিমানা আরোপ করা যায়? কোন কোন ক্ষেত্রে জরিমানা আরোপ করা যায় যখনই বললাম আইনের কোন অংশে এবং কোন কোন ক্ষেত্রে, এটা মাথায় আসে কিনা? জি স্যার, আসে স্যার এটা। আসে, আসলে আমি রেড। এখন আসেন বিভিন্ন রকম জরিমানা, যেমন রিটার্ন দাখিলে ব্যর্থতার জরিমানা কত ধারায়, কি কি, মাথায় আসে কিনা? 266 ধারা। 266 স্যার, টু হ্যাঁ, সিক্স সিক্স হ্যাঁ, আর জরিমানাটা আসে, জি দেখেন স্যার, আসে। আপনার যে ওই যে, সর্বশেষ প্রদীয় করে 10% অথবা 1,000 টাকা, হ্যাঁ, মানে পঞ্চাশ অনন্য থাকলে 1,000। 50 টাকা। আর নতুন যদি কর, ব্যর্থতা অব্যাহত থাকে হ্যাঁ, তাহলে 50 টাকা প্রতিদিনের জন্য করে। 50 টাকা করে জরিমানা হবে। আর সর্বোচ্চ 5,000 টাকা। না স্যার, ওটা একটু ভিন্নতা আছে ওইখানে। যদি নতুন করদাতা করতে যদি পারলে প্রথম হয়, ওনার যে কখনো রিটার্ন সাবমিট করেনি তার জন্য তার পাঁচ ক্ষেত্রে হাজার পাঁচ টাকা হাজার জরিমানা। হুম, কিন্তু যে আর আগে যে করছে রিটার্ন তার সাবমিট ক্ষেত্রে করেছে, কনসেপ্ট ভিন্ন। হুম, কনসেপ্ট আছে, তার ক্ষেত্রে প্রদীয় করে সর্বশেষ প্রদীয় করের হচ্ছে 10% হুম, অথবা 1,000 টাকা। হুম, এই দুইটার যেটা মধ্যে, বেশি, দুইটার দুটার মধ্যে মধ্যে হ্যাঁ, যেটা যেটা বেশি। যেটা বড়, দুটার তাই মধ্যে না? যেটা বড়। কি বড়? জি ভেরি স্যার। ফাইন। তারপর নির্ধারিত পদ্ধতিতে যদি হিসাব না দুশো রাখে? সাতষট্টি 267। স্যার এখানে মাঝে কিছু ইয়ে আছে, 267। হুম, এখানে হচ্ছে স্পষ্টস্থিত সম্পত্তি হতে ভাড়া থাকবে এক ধরনের, হুম, ভাড়া না থাকবে আরেক দেড় গুণ, ধরনের। হুম, 1.5 গুণ ও 50%। হুম, যদি ভাড়া ভাড়া হতে আয় থাকে, হুম, সেক্ষেত্রে ভাড়া হতে আয়ের 50% পর্যন্ত জরিমানা হবে, হুম, অথবা 5,000 টাকা। হুম। আর প্রতিটার যদি জন্য ভাড়া হতে আয় না থাকে, আহ, ভাড়া পদ্য হতে করে আয় 1.5 গুণ। যদি আয় না প্রদীয় থাকলে করে, 1.5 গুণ, প্রদীয় করে হতে পারে 1.5 গুণ, 1.5 গুণ, অনধিক 1.5 গুণ পর্যন্ত, এবং 5,000 টাকা জরিমানা পাঁচ হবে। হাজার টাকা করমুক্ত আয়ের ভিতর থাকে। করমুক্ত আয়ের সীমার মধ্যে যদি থাকে তাহলে 5,000 টাকা পাঁচ জরিমানা হাজার হবে। এইগুলো নিয়ে আমি সম্ভবত একটা পোস্ট দিছিলাম, এই যে এইটা, এইখানে বলা আছে এগুলা সুন্দরভাবে ইমেজ আকারে দেয়া। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, অগ্রিম আর কর এটা পরিশোধে ব্যর্থতার জন্য 269 ধারায় আছে দুইশো এটা। উনসত্তর 69 ধারায়। 269। আয়, এইখানে আয়, বলা আছে, হুম, স্যার, যদি কোনো ব্যক্তি 154 ধারা অনুযায়ী অগ্রিম কর পরিশোধে ব্যর্থ হন, বা 155 ধারা পরে করা অনুযায়ী লাগবে। উনি যে এস্টিমেটটা দিয়েছেন, মানে প্রাক্কলন, সেটা সঠিক নয়, হুম, তাহলে ওনার উপরে পেনাল্টি হবে। সেই পেনাল্টির পরিমাণ হবে ওই যে পরিমাণ অগ্রিম কর দিতে ব্যর্থ হয়েছেন, সেই সেই পরিমাণ, সর্বোচ্চ সেই পরিমাণ। হুম, আর আরো কিছু আছে, সেটা হচ্ছে যে অগ্রিম করের ক্ষেত্রে টোটাল 75%। প্রদেয় কর এবং যা টোটাল দিচ্ছে তার দুইটার মধ্যে যে গ্যাপ, তার উপর 10% সরল সুদের কথা বলা হয়েছে। হুম, এবং যদি না সেটা দিলে আবার কর 15 দিবসের 50%। মধ্যে না হয়, কর দিবসের মধ্যে যদি আবার সাবমিট না করতে পারে, তাহলে সেক্ষেত্রে জরিমানা আরো হুম, 50% বেশি হবে। হুম, অর্থাৎ হুম। 15%। পনেরো তো এখানে হচ্ছে আপনার জরিমানাটা আসবে, আপনার লেট ফি আর জরিমানা কিন্তু দুইটা আলাদা না? যে ওটা ওটা হচ্ছে ঘাটতির কথা বলা আছে অগ্রিম করে হুম, 162 ধারায়। আচ্ছা, যদি ঘাটতি থাকে আর কি অগ্রিম করে, কত ধারা এটা? 162 ধারায়। এটা কি আছে এখানে? ন্যূনতম করে। না, এখানে স্যার আমরা পেনাল্টি নিয়ে আলোচনা করছি। জরিমানা, জরিমানা হচ্ছে 269। রিটার্ন দাখিলে ব্যর্থতা, হিসাব সংরক্ষণ না করলে, এই যে অগ্রিম কর এটা হলো 269, তাই না? জি স্যার। জি। আর সেখানে কি বলছে? বলছে যে উপকর কমিশনার যদি মনে করেন যে কোনো করদাতা যৌক্তিক কারণ ছাড়াই অগ্রিম কর পরিশোধ করতে ব্যর্থ হয়েছে 154 ধারা অনুযায়ী, অথবা 55 ধারা অনুযায়ী মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করেছেন, তো সেক্ষেত্রে উপকার কমিশনার সর্বোচ্চ এরূপ জরিমানা আরোপ করতে পারেন, যা প্রদেয় কর ও প্রকৃত পরিশোধিত করের ব্যবধানে বেশি হবে না, অর্থাৎ 100% পর্যন্ত, মানে যতটুকু অপরিশোধ তার 100% পর্যন্ত, তাই না? জি স্যার। আচ্ছা, তো যাই হোক, আয় গোপন করার জরিমানা, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কর্তৃক জাল নিরীক্ষা প্রতিবেদন প্রণয়নের জরিমানা, তারপরে জাল নিরীক্ষা প্রতিবেদন দাখিলের জন্য জরিমানা, জাল
করদাতা মানে টিন ব্যবহারের জন্য জরিমানা। এগুলো কি ইয়েস নাকি নো? জি স্যার, জি স্যার, ইয়েস। ইয়েস। আয় ইয়েস। গোপন 272 ধারায় বলা হয়েছে হ্যাঁ। আয় গোপন করবার জরিমানা। হ্যাঁ। এক্ষেত্রে ক প্লাস খ নিয়মে হবে আর কি। হুম। ক গুণ 15%, আর খ হুম। গুণ 10% গুণ হুম। গ। টাইম। এই যে এইটা না, আয় গোপন জি করার, এটা হচ্ছে 272 ধারা। 272 যদি ধারা। করদাতা ইচ্ছাকৃতভাবে অসত্য প্রদর্শন করে বা ফাঁকি দেয়, তাহলে কি হবে? জরিমানার হিসাবটা হবে ক যোগ খ এর সমান। ক মানে যতটুকু ফাঁকি দিছে তার 15%, এবং এবং ফাঁকি দেওয়ার করের 10% ইন্টু গ। গ মানে যত বছর এইটা ফাঁকি মানে উদ্ঘটিত হয় নাই, তাই তাই না? জি মানে স্যার, যে যে বছর গোপন করছেন ওই থেকে যে বছর ধরা পড়ছে, এই বছরের মোট সংখ্যা নাকি? জি স্যার। জি জি। আচ্ছা, তাহলে এটা পারলাম আমরা। এবারে আসেন উৎসে কর। উৎসে কর কর্তনের 10টি খাত মাথায় আসে কিনা? জি। আচ্ছা, জি স্যার, আসে। এখন এইটা বিস্তারিত লিখতে হবে। আইনের কোথায় বলা আছে? আইনের কোন অংশ, কোন ধারা? অংশ 7, অংশ 7, 77, 177 ধারা। হুম। 77। আচ্ছা, এর সাথে একটা বিধিমালা আছে তাই না? জি। জি স্যার। আচ্ছা, তাহলে মাথায় আসতেছে তো তো নাকি? উক্ত সকল খাতের সাথে সম্পৃক্ত বিধানগুলি বিস্তারিত লেখুন। অর্থাৎ আপনি যে 10টা খাত আম, নিয়ে কথা বলতেছেন বা চিন্তা করতেছেন, মাথায় আসছে ওইটার সম্পূর্ণ বিধান নিয়মগুলো লিখতে বলা হয়েছে। পারা যাবে না? আচ্ছা, জি স্যার, পারা প্রত্যেকটা যাবে। আচ্ছা, কোনো ব্যক্তি আয়কর আইন অনুযায়ী উৎসে কর সংগ্রহ, কর্তন ও জমাদানে যদি ব্যর্থ হয়, উপকর কমিশনার কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারে? 5-এর খ, ইয়েস নো? কোথায় ইয়েস। পাওয়া যাবে এটা? 152। তারপর ঠিকাদার সরবরাহকারী বিল পরিশোধকারী কর্তৃপক্ষ কর্তৃক উৎসে অগ্রিম কর কর্তন হার বর্ণনা করুন। বাড়ি ভাড়া অনধিক থেকে 10%। বাড়ি ভাড়া থেকে উৎসে করের হার ফাইভ কত? পার্সেন্ট পাঁচ 5%। আচ্ছা, পার্সেন্ট তার মানে এটা কি লাল নাকি হলুদ, রেড নাকি ইয়েলো, ইয়েস নাকি নো? তাহলে ইয়েস। ইয়েস। ভেরি গুড। এবারে আসেন 6 নম্বর প্রশ্ন। মোটা আয়ের আওতা কতটুকু? মাথায় আসে? মোটা আয়ের জি। আওতা মানে আইনের কোথায় বলা আছে? ধারা 26। 26। এরপর আয়ের খাতগুলো কি কি? ধারা 30। ধারা ধারা 30-এ। 30। তাই না? জি স্যার, আমার এখানে একটা একটু ব্যাপার একটু একটু একটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে আয়ের খাত বললে সব জায়গায় লেখা 7টা খাতের কথা লেখা, কিন্তু হুম। আরো যে 3টা আছে সেই হুম। 3টা আবার কখনো দেখিয়ে দেয়, যেমন হচ্ছে ফার্ম ও ব্যক্তি আচ্ছা, সংস্থার আয়। ওই তিনটার কনসেপ্ট আপনাদের ক্লিয়ার থাকা উচিত। হ্যাঁ, যেমন এখানে একীভূতকরণ, আমি একটু লেখার চেষ্টা করছিলাম। ওটা হচ্ছে একীভূতকরণ স্যার। একীভূতকরণ, রাইট। এই যে দেখেন, পঞ্চম অধ্যায় মানে অংশ 5-এর অধ্যায় 1, ধারা হচ্ছে 29 থেকে 31। এখানে 31। মোট আয়, আয়ের খাত এবং আয় একীভূতকরণ, এই যে একীভূতকরণ এইখানে হচ্ছে ওই ওই তিনটা। তাহলে এটা কত ধারায়? 31 ধারায় সম্ভবত, তাই না? 31 দ্বারাই। 31 ধারায় বলা আছে কয়টা? তিনটা। আর 30 তিনটা, ধারায় 7টা। জি। 7টা। ক্লিয়ার? ওটার নাম হচ্ছে আলাদা একীভূতকরণ। হ্যাঁ, এটা হচ্ছে আয় একীভূতকরণ, অর্থাৎ এটা আয়ের সাথে যোগ হয়েছে। ওই যে আয়ের খাতগুলো ওইটার সাথে এটা যোগ। একত্র করে দেওয়া হয়েছে। বুঝছেন জি। কনসেপ্টটা জি কি? স্যার। তাইলে যদি বলা হয় আয়ের খাত কয়টা? কয়টা? 7টা 7টা। 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 এই আয়ের খাতের সাথে একীভূত করছে কয়টা? 3টা। তিনটা। 3টা। তিনটা। তখন একীভূত সহ কয়টা হইলো? 10টা। 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 ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আপনার কনফিউশন থাকলে আপনি ক্লিয়ার করে দেবেন, এইভাবে ক্লিয়ার করে দেবেন ব্যাস। আচ্ছা, এরপরে দেখেন অর্থ আইন 2023 নাকি 24? 2024 স্যার। 24। 2024 মোতাবেক ব্যক্তি
65 বা ততোর্ধ্ব বয়স মহিলা কর বয়স অথবা মহিলা করদাতার, এখানে লেখায় অনেক ভুল করছে, টাইপিং করতে দিছিলাম ভুল করছে, যাই হোক বুঝে নেই আমরা, হ্যাঁ। তো করদাতার ক্ষেত্রে আয়করের হার, আয়করের হার বলতে এখানে হাইলাইট করা হয়েছে যে করমুক্ত সীমা মূলত, 4 লাখ জি, স্যার। ঠিক আছে। 4 লাখ 4 লাখ। আচ্ছা, তারপরে বিনিয়োজিত বিনিয়োগের উপর কর রেয়াত, বিনিয়োগজনিত কর রেয়াত হবে, হ্যাঁ। বিনিয়োগজনিত কর রেয়াত কিভাবে হিসাব করা হয় জানি আমরা, জি, জি জি স্যার। স্যার। আইনের রেফারেন্স সহ। জি, ষষ্ঠ তফসিলে ষষ্ঠ তফসিল আর আইনের ধারা স্যার 76, 78, 78, 78, 78। 78 হবে। 78, আর এটা অংশ কত? অংশ কত স্যার? খেয়াল নেই। আর অংশ সূচিপত্র থ্রি। হাতের কাছে রাখবেন সবসময়, সূচিপত্র হাতের কাছে রেখে যখন অংশ সূচিপত্রের ভিতরে ছয় যান। অংশ 6, অংশ 6, ছয়ের অধ্যায় কত? প্রথম অধ্যায় প্রথম অধ্যায় প্রথম অধ্যায় নাকি দ্বিতীয় অধ্যায়? প্রথম অধ্যায় প্রথম অধ্যায় না, অব্যাহতি হ্রাস বা বাদ হুম, কত? প্রথম অধ্যায় প্রথম 78 অধ্যায়, প্রথম আচ্ছা অধ্যায় প্রথম অধ্যায়, আর ধারা হচ্ছে 76। 70, 78 78 হবে। 78, 78 78, 76, এই সবগুলোই তো কর অব্যাহতির মধ্যে, তাই না? তাহলে এটা হচ্ছে জি স্যার, বিনিয়োগজনিত, এটা 79 সেভেন্টি পর্যন্ত। যেটা এইট করা যায় তার হিসাব তাহলে 78 78-এ গিয়ে বলছে হচ্ছে গিয়ে আবার ওই যে তফসিল, ষষ্ঠ তফসিলের অংশ কত? থ্রি। 3। আসন্ন ফাউন্ডেশন নিয়ে এত টেনশন কেন? অনেকেরই দেখি টেনশন। তাহলে আপনি যদি 78 পড়েন, 78 এর রেফারেন্স ধইরা যদি আপনি ইয়াতে যান, তফসিলে যান, তাইলেই আপনি কিন্তু ক্লিয়ার হয়ে যান, একদম নিট এন্ড ক্লিন, এখানে কনফিউজড হওয়ার তো কিছু নাই, আছে? জি না। তাহলে আপনাকে দেখতে হবে যে এইটা প্রজ্ঞাপন দিয়ে যে ঢুকাইছে এটা কোথায় ঢুকাইছে, অংশ 2-এ নাকি অংশ 3-এ। যদি অংশ 2-এ ঢুকায় তাইলে কি মোট আয় থেকে বাদ গেছে, পরিগণনা তাই হইতে না? বাদ আই থেকে বাদ, হ্যাঁ। আর যদি অংশ 3-এ ঢুকায় তাহলে কর রেয়াতের বিনিয়োগের মধ্যে এক। আসছে। করে করে দেয় তাহলে আসলে এটা কোথায় ঢুকাইছে জানা আছে আপনাদের? জি, সম্ভবত অংশ 2-এ আর্থিক ঢুকানো, অর্থাৎ আই থেকে বাদ। হ্যাঁ মোট আয় থেকে বাদ যাবে। মোর আই থেকে বিয়োজন হবে এক। হ্যাঁ, গ্রামীণ ব্যাংক আরেকটা আচ্ছা। সারচার্জ ও পরিবেশ সারচার্জ কি, দুইটা সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা? 67 দ্বারা। আচ্ছা, জি স্যার। এখন এর এর নিয়ম। সারচার্জ হচ্ছে আপনার নেট সম্পদের উপর, আর আর যদি পরিবেশ সারচার্জ হচ্ছে একাধিক মোটর গাড়ি থাকলে সেক্ষেত্রে। হুম, তাহলে নিয়মটা মাথায় আসে কিনা যে সারচার্জ যে কত পার্সেন্ট বা পার্সেন্ট বাড়ে, এটা জি এটা স্যার, আসে নিয়মটা স্যার। পরিবেশ আচ্ছা। শাস্ত্র যদি বিস্তারিত হারটা আছে। তাহলে আমরা কি রেট করতে পারি? জি জি, স্যার। জি, ইয়েস স্যার। এরপরে দেখেন ভাড়া হইতে আয়ের ক্ষেত্রগুলা কি কি, মোট ভাড়া মূল্য পরিগণনার বিধান কি, ভাড়া মূল্য হতে আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিয়োজনগুলি কি কি? জি, ইয়েস, জি। নো? ইয়েস ইয়েস। ইয়েস। তারপর কৃষি আয়, কৃষি হইতে আয় কি, আয় এখানে অনুমোদিত সাধারণ বিয়োজন সমূহ কি কি? ইয়েস। ইয়েস। এখন কথা হচ্ছে আপনার যদি 3 সেকেন্ডের মধ্যে মাথায় না আসে তাইলে আবার এটাকে হচ্ছে ক্লিয়ার করতে হবে, ওই যে ফ্লাশ নোট বলেন বা যেটাই বলেন ওইটা কইরে সামনে রাখেন যাতে আপনার 3 সেকেন্ডের মধ্যে আসে, ঠিক আছে। জি, ব্যবসা হইতে আয়, আয়ের বিশেষ ক্ষেত্র সমূহ কি কি? 46 আইনের কোথায় বলা আছে? 46 এ আহ, 45 থেকে এটা 46টা স্পেসিফিক স্যার 46-এ স্যার। 46 এটা, 46-এ। হ্যাঁ। আচ্ছা, বিশেষ ক্ষেত্রে হবে 46। হুম, 45 থেকে 56 পর্যন্ত। 45 থেকে 56 পর্যন্ত। বিশেষ এখানে ক্ষেত্রে বিশেষ 46 ক্ষেত্রের কথা বলছে, বিশেষ ক্ষেত্রগুলো 46 কোথায়? 46 46 46-এ। তাহলে আমার কাছে এই সূচিপত্র থাকলে আমি এইখানে ক্লিয়ারলি দেখতেছি।
তার ব্যবসা হইতে আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিশেষ বিয়োজনগুলো কি কি? বিশেষ 50 বিয়োজন 50 স্যার 49 ধারা বিশেষ 49। বিয়োজন 50 বিশেষ বিয়োজন 50। দেখেন, শব্দের খেলাটা দেখেন, এখানে কি বলছে? বিশেষ বিয়োজন 50 স্যার। বিয়োজন বিশেষ বিয়োজন, 50 ধারা। তাইলে আমার 50, তাই না? জি জি স্যার। আর সাধারণ বিয়োজন কোথায়? 49। 50 49। 49। তাইলে একটু দেখা উচিত না যে সাধারণ বিয়োজন গুলো তাইলে কি কি, বিশেষ বিয়োজন গুলা কি কি, নাকি? জি স্যার। তাহলে আপনি জাস্ট 49-এ যান, গিয়ে লিস্টে দেখেন, আবার 50-এ যান, গিয়ে লিস্টে দেখেন, ক্লিয়ার। কতিপয় ক্ষেত্রে বিয়োজন অনুমোদনযোগ্য না হওয়ার বিধান কি? 55 55। আপনি এত সুন্দর, আপনাদের কনসেপ্ট ক্লিয়ার, আমি মুগ্ধ। তারপরে আসেন, মূলধনী আয় পরিগণনার বিধান কি? 58 স্যার 58। পারা যায় না? 57 থেকে 61 পর্যন্ত। 57 থেকে 61। আচ্ছা, দেখেন ওই সবাই ইয়া থাকে যে ধারা মনে থাকে না, ধারা কি আসলে মনে থাকে? জি স্যার। থাকে। এই 7টা খাতে অবশ্যই মনে রাখতে হবে। জি, ধারা মনে অবশ্যই মনে থাকে। থাকার কথা। এবং আমরা যেভাবে ফোকাস করছি, আপনারা তো অনেকে এত গুরুত্ব দেয় না, অনেকে যারা গুরুত্ব দিয়েছে, যেমন অলোক ভাই আছে, আরো অনেকে আছে যারা রেগুলার গ্রুপ স্টাডি করে, তাদের দেখেন যে অটোমেটিক মাথায় আসবে। এবং এখন যে ট্রিক্স গুলো দিচ্ছি, এগুলো যদি একটু, মাত্র 2 দিন তো একটু ফলো করলে দেখবেন যে একদম ক্লিয়ার থাকবে। যেটা মনে থাকবে না এরপর ওইটা নিয়ে এত টানা হেচড়া করার দরকার নাই। ঠিক আছে? তাহলে আর্থিক পরিসম্পদ হইতে আয়ের খাতসমূহ কি? ঠিক আছে 62 ও, মূলধনী আয় পরিগণনার বিধান চাওয়া হয়েছে, প্রশ্ন কিন্তু মনোযোগ সহকারে পড়তে হবে, হ্যাঁ? জি স্যার। এখানে কি চাইছে? বিধান চাইছে। আর এইখানে চাইছে কি? আয়ের খাতসমূহ কি? আচ্ছা। ঠিক আছে? আপনার প্রশ্নে অবশ্যই ফোকাস থাকতে হবে। কারণ একটা জিনিস, মানে বেশি সহজ হইলে যে সমস্যাটা হয় আমাদের, আমি বেশি সহজ দেখছি, আমি একটা মনে করে অ্যান্সার লেখা শুরু করছি, আসলে ওই যে ওইখানে বিশেষ বিশেষ শব্দটা আমি আর তাড়াতাড়ি পড়তে যাই নাই। তার মানে প্রশ্ন সচেতন ভাবে পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, আয়কর আইনের 70 ধারা অনুযায়ী লোকসানের সমন্বয় ও জেট টানা বিধান। যে ব্যবসার লোকসান সেই ব্যবসার যে 70 আয়ের ধারা লোকসান 70। সহজ না? জি আচ্ছা, তাহলে কি রেড? বিকল্প বিরোধ নিষ্পত্তি কি? এর সুবিধা কি, অসুবিধা কি? বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রয়োগ সংক্রান্ত বিধি আলোচনা করুন। বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য করদাতার অধিকার ও কর্তব্য সমূহ আলোচনা করুন। এই পদ্ধতিতে যদি মতৈক্য আর মতৈক্য না হওয়ার ফলাফল, মানে যদি মতৈক্য হয় তাইলে তার রেজাল্ট কি, আর মতৈক্য যদি না হয় সেক্ষেত্রে রেজাল্ট কি? প্রথম হচ্ছে আইনের রেফারেন্স গুলা মাথায় আসতে হবে, দেন হচ্ছে এটার জন্য একটা বিধিমালা আছে, তাই না? বিধিমালাটাও আপনাকে একটু পড়তে হবে, পড়ে সামারি করে রাখতে হবে। তাহলে এটা মাথায় আসে কিনা? জি জি। বিকল্প বিরোধ নিষ্পত্তি, এটা কোথায় বলা আছে? 296 থেকে 308। 96 থেকে 308 জি। 96 থেকে কি বললেন? কত? 96? 296। 296। 296। 308। 296 থেকে 308। আচ্ছা, এখানে সবকিছু বলা আছে মোটামুটি। আচ্ছা, এরপরে কমিশনারের প্রতিনিধি ও বিকল্প বিরোধ প্রক্রিয়ায় সহায়তাকারী, এই দুইজনকে আলাদা করতে পারেন কিনা? জি স্যার পারি। জি স্যার। আচ্ছা, এখন কমিশনার প্রতিনিধি হচ্ছে উপকর কমিশনার বা কমিশনার পক্ষে যে কিনা ফাইট করবে। আর সহায়তাকারী হচ্ছে যে বোর্ড একজনকে নিয়োগ করবে যে কিনা নিরপেক্ষ মধ্যস্থতা করবে। কাউকে নিয়োগ করবে। হুম নিরপেক্ষ, নিউট্রাল। হুম আচ্ছা, আর আরেকজন নিয়োগ করবে, করবে হচ্ছে করদাতা, তাই তো? জি জি।
আচ্ছা, এখন বলছে সহায়তাকারীর ফি কত? 500 টাকা। 500 টাকা। না না না, 500, না 50% স্যার, 500 টাকা, অফ দ্য 10%। ইনকাম। কর প্রদেয় করে বা যেটা 10% 50,000 এক ঊর্ধ্বে, পার্সেন্ট 5 50,000 টাকা। হাজারের সর্বনিম্ন নিচে বা 5,000 50 থেকে হাজারের ঊর্ধ্বে সর্বোচ্চ যাবে না। 50,000। হুম। আচ্ছা, যাই কিন্তু হোক। 30 দিনের মধ্যে টাকা পেড করতে হবে 50% করে। এবং এটা হচ্ছে যে আপনার করদাতা দিবে 50%, আর হচ্ছে যা কমিশনার এনবিআর কর্তৃপক্ষ যারা তারা 50% দিবে। হুম। হুম, আচ্ছা, তাহলে এটা সবাই জানি। এরপর দেখেন অগ্রিম আয়কর কি। অগ্রিম আয়কর যখনই আমি চিন্তা করলাম, আমার আইনের রেফারেন্স, তারপর হচ্ছে অগ্রিম আয়কর পরিশোধের বিধান কি, অগ্রিম করের 52 থেকে পরিমাণ ও তাহা পরিশোধের সময়, নতুন করদাতা কর্তৃক অগ্রিম কর পরিশোধের বিধান কি, পরিশোধের ক্ষেত্রে ঘাটতি থাকলে তাহার উপর করদাতা কর্তৃক সুদের বিধান কি। 12। 152 থেকে 162। হুম। 152 থেকে 162 দ্বারা। 152 থেকে 162 দেখি একটু। একশো বান্ন থেকে 162 অগ্রিম করের সুদ। আচ্ছা, এখানে বলছে ঘাটতি থাকলে সুদ দেবে কে? করদাতা দিবে, তাই তো? সুদ আরোপ হইবে একটা করদাতার করদাতা, উপর। একটা সরকার, দুইটাই আছে। আর যদি বেশি থাকে, ঘাটতি না আরো অতিরিক্ত দিছে, তাইলে? সরকার দিবে। তাহলে সমন্বয় করবে এবার। সমন্বয় করবে বা এনবিআর ফেরত দেবে। না হ্যাঁ। না, যদি ও বেশি মানে যা দেওয়ার উচিত তার থেকে যদি বেশি দেয়, তাইলে ও অগ্রিম সরকার দিবে। সরকার দিবে না? সরকার প্রত্যর্পণ দিবে। জি হবে। স্যার। এটা বলা আছে মাফ করবেন। সম্ভবত 160, 61, 62 এর মধ্যে বলা আছে। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। ঠিক আছে, 60, 162, হ্যাঁ। তাইলে আমরা 12 কি? ইয়েস। জি। ইয়েস। মিনিমাম কর, মিনিমাম ট্যাক্স, মিনিমাম ট্যাক্সের ধারা কত? 163 ন্যূনতম স্যার, 163। 163। আচ্ছা, ন্যূনতম করের 5টি উদাহরণ দিবেন। এরপরে হচ্ছে কর অবকাশ কি। কর অবকাশ কি আগে একবার করছিলাম নাকি? আচ্ছা, যাই হোক, কর অবকাশ কি, এটা কি আগে এইটা ধরি। ন্যূনতম করের ধারা কত, 5টি এক্সাম্পল দেওয়া যাবে কিনা? জি। নিয়ম দেওয়া যাবে। সহ, নিয়ম সহ 5টি এক্সাম্পল। 99। তারপর কর অবকাশ কি? কর অবকাশ, হ্যাঁ দেওয়া যাবে স্যার। কর ট্যাক্স অবকাশের হলিডে জন্য যোগ্য শিল্প 82। স্থাপনাগুলি কোনগুলি আর কি? শিল্প স্থাপনার নাম লিখুন। এই লিস্ট। একটু বই ধরে বুঝে নেবেন, সম্ভবত ইয়াতে ভুল আছে। কর অবকাশের সুবিধা প্রাপ্তির পরিধি ও হার উল্লেখ করুন। আমার কাছে মনে হয় এবার কর অবকাশ আমার কাছে ইম্পর্টেন্ট লাগে না, এখন আসতেও পারে। বেসিক্যালি এটা খুবই ইম্পর্টেন্ট টপিকস, কিন্তু বর্তমান সরকার কর কর এই 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 সব জিনিস এত এটাকে বেশি নিরুৎসাহিত করতেছে স্যার। নিরুৎসাহিত করতেছে, তাই না? জি স্যার। এই তো এই জন্য আমার কাছে কেন জানি মনে হয় নাও আসতে পারে, আবার আসতেও পারে। ঠিক আছে, আদারওয়াইজ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, এই জন্য বাদ দেওয়া যাবে না। কর অব্যাহতি কি? কত ধারা অনুযায়ী কর অব্যাহতি প্রদান করা হয়? কর অব্যাহতি রয়েছে এমন 10টি খাতের নাম লিখুন। আর তো পুরোটাই, 73 দ্বারা। পুরো বই শেষ। রেড। জি স্যার। আচ্ছা, রিটার্ন দাখিল কাদের জন্য বাধ্যতামূলক? আইনের সংশ্লিষ্ট ধারা উপধারা উল্লেখ পূর্বক বিস্তারিত আলোচনা করুন। কোথায় রিটার্ন দাখিল করতে হবে? রিটার্ন দাখিল না করলে জরিমানা সম্পর্কে বিধানসমূহ কি? রিটার্নের সাথে কি কি ডকুমেন্টস দাখিল করতে হবে? পারা যায়? জি স্যার। ইয়েস। স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল বলতে কি বোঝায়? স্বনির্ধারণী পদ্ধতিতে কিভাবে রিটার্ন প্রসেস করতে হয়? উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণ সম্পর্কে কিছু কি জানেন? যদি জানেন আর কি। উপকর কমিশনার এটা ধারা হচ্ছে 183, হুম। স্বনির্ধারণী যেটা 180, আর হুম। রিটার্ন প্রসেসটা হচ্ছে 181। আচ্ছা, ভেরি জি। ফাইন। তাহলে রেড। রেড। দান কর কি? দান করের বৈশিষ্ট্য কি কি? কোন কোন ক্ষেত্রে দান অব্যাহতিপ্রাপ্ত? দান করের হার। দানকর আইন 1990, দানকরের ক্ষেত্রে কিছু কিছু ব্যাপার আছে, যেমন বিদেশে যদি সম্পত্তি প্রেরণ অব্যাহতি করা দিতে। হয়, হুম। বিদেশে সম্পত্তি প্রেরণ করা হলে একটা অব্যাহতি আছে।
হুম, দাতব্য বা সরকারি প্রতিষ্ঠান এদেরকে দিলে একটা অব্যাহতি আছে। হুম। তারপর হচ্ছে যে তার উপর ডিপেন্ডেন্ট এমন কাউকে যদি বিবাহ দেয় তো সেক্ষেত্রে 20,000 টাকা পর্যন্ত অব্যাহতি আছে, এরকম বেশ কয়েকটা আছে। Sorry। আচ্ছা। আর 20,000 টাকা বিমা, তারপর বরণ আছে, বরণ পোষণ হয়। তারপরে এই যে ইসে দান 20,000 করে টাকা কার, 20,000 20,000 টাকা টাকা পর্যন্ত মওকুফ। 5 লাখ টাকা। এরপরে 5 লাখ টাকা 5%, 10%, পরবর্তী এভাবে 10 লাখ টাকা 10%, পরবর্তীতে 20 লাখ হচ্ছে 15%, এরপর যা আছে 15%। তা হচ্ছে 20%। আচ্ছা এখন বলেন সবই তো রেড হয়ে গেল। হ্যাঁ, তো আমাদের প্রিপারেশন আসলে কেমন? মোটামুটি ভালো, ভালোই স্যার, মোটামুটি মোটামুটি না কেন ভালোই। ভাই, মোটামুটি কেন? ভালোই আপনি স্যার, সব লাল বানাই দিচ্ছেন আবার বলেন মোটামুটি, এটা হইলো? ভালোই স্যার, ভালো ভালো ইনশাল্লাহ। এবং আপনারা আইনের ধারা সহ বলতেছেন, এটা এটা কি যেই সেই ব্যাপার মনে করতেছেন? জি স্যার। আচ্ছা এবারে আসেন সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে কিছু। আইটিপি টাচ অ্যান্ড পাসের 169 থেকে 180 নম্বর পৃষ্ঠা পর্যন্ত অবশ্যই অবশ্যই পড়বেন সবগুলা, ঠিক আছে? মূলধনী আয় কি, কর অব্যাহতি কি, অগ্রিম কর কি, মিনিমাম ট্যাক্স কি, চূড়ান্ত কর দায় কি, কর অডিট, কর পরিহার, কর অবকাশ, বিকল্প বিরোধ নিষ্পত্তি, আর্থিক পরিসম্পদ হতে আয়, আপিল, অনুমোদিত প্রতিনিধি, অগ্রিম আয়করের 4টা কিস্তির সময়সীমা। একটাও কোনটা কোনটা পারেন না? পারেন না এমন সবাই আছে? পারি। নাইস। সবগুলাই পারেন? জি স্যার। আচ্ছা সবগুলা পারলে রেড। পার্থক্য, আয় বর্ষ ও কর বর্ষের মধ্যে পার্থক্য বের করা যায়? জি ইয়েস। স্যার, বের করা যায়। আয় বর্ষের পরে বছর হচ্ছে কর বর্ষ, বা অন্যভাবে বলা যায় কর বর্ষের পূর্ববর্তী বছর হচ্ছে আয় বর্ষ। হ্যাঁ, পার্থক্য কিন্তু শুধু এতটুকু লেখলে হবে না। না না স্যার, দেখেন, আয় বর্ষ হচ্ছে যে বছরে আয়ের উপর বেশ করে কর হয়। আর হ্যাঁ, কর বর্ষ হচ্ছে যে বছরে তার আয়ের উপর যে করটা যে দেওয়া হচ্ছে বা অ্যাসেসমেন্ট করা ভেরি হচ্ছে। নাইস, ভেরি নাইস। করদাতা খেলাপি, খেলাপি করদাতা পার্থক্য? করদাতা কিছু স্পেসিফিক ক্ষেত্রে করদাতা হয়। ট্যাক্স না দিলে একটু করদাতা খেলাপি করে। যদি যার উপর করযোগ্য আয় আছে বা অন্যান্য কারণে সে করদাতা হতে পারে। আর খেলাপি করদাতা হচ্ছে যে একটা কর প্রদানে ব্যর্থ হয়েছে। হুম, আচ্ছা। তারপরে 4 বার 11 বার। খেলাপি করদাতার যে ওই টিকাটাও একটু পড়া আছে তো নাকি? টিকা স্টাইলে লেখা যাবে তো? আচ্ছা, তারপর কারবার, ফটকা কারবার। 257 48 দ্বারা। ফটকা কারবারটা স্যার আমার কাছে আমি পড়ছি, কিন্তু একটু ডিফিকাল্টি মনে হয় আমার কাছে ফটকা কারবার। না, ফটকা কারবার ডিফিকাল্ট মনে হবে না। ফটকা কারবার কি কেউ ফটকা বলতে বলতেছে পারবেন? পণ্য বা কোনো ইয়ার উপরে দরদাম ওঠানামা করার জন্য কোনো শেয়ার বা ফটকা ফেয়ার কারবার বলতে। হচ্ছে অতিরিক্ত অতিরিক্ত লাভের আশায় কোনো বিজনেস করে, যেমন শেয়ার বাজারে ইনভেস্ট করা, শেয়ার কেনা, শেয়ার, কোনো শেয়ার পারচেস করা, অতিরিক্ত প্রফিটের জন্য কোনো রিস্ক নেওয়া, এটাই কিন্তু হচ্ছে কোনো এখানে ফটকা আমরা পণ্য কিন্তু থাকে না। পণ্য হস্তান্তর করেন। ফটকা কারবার একটা বৈশিষ্ট্য কি যে এখানে কিন্তু পণ্য হস্তান্তর করেন। হস্তান্তর না করে একটা দরদাম হ্রাসবৃদ্ধি জড়িত একটা প্রভাব ফেলার চেষ্টা করে। এক কথায় মধ্যস্থতাকারে যিনি থাকেন, ফটকা মধ্যখানে ব্যবসা যিনি বলতে প্রফিট করেন, পণ্য হস্তান্তর না করে যিনি মধ্যখানে প্রফিট করেন, উনি হুম, ওই ওই ব্যবসাকে ফটকা কারবার হিসেবে আখ্যায়িত করছেন। রাইট। সেবাদানের মাধ্যমে। না না, সেবা না, সেবার কথা বলা হয় না। একটা উনি দরদাম ঠিক সবকিছু করছেন, দরদাম সবকিছুই বৃদ্ধি করছেন, করা। কিন্তু মাঝখানে দেখেন এইটা পণ্য অনেকটা কি, হস্তান্তরের আমি ক্ষেত্রে একটা লাভ আমি করছেন। আমি বলি, আপনারা যারা বলছেন ঠিকঠাকই বলছেন। আমি বলি আবার একটু, আমার বই থেকেই পড়ি। বইয়ের 35 নম্বর পৃষ্ঠায় যেমন ভাবে বলা আছে, আপনার একবার পড়লেই আপনার হয়ে যাবে। ফটকা কারবার হচ্ছে এমন একটি ব্যবসাকে বোঝায় যেখানে মুনাফা অর্জনের লক্ষ্যে অত্যাধিক ঝুঁকি নিয়ে ক্রয় বিক্রয় করা হয়। তার মানে কি, রিস্কের পরিমাণটা হচ্ছে হিউজ, রিস্ক থাকে ওখানে, এবং প্রফিটের পরিমাণও বেশি। বেশি থাকে। হিউজ। আপনি কোটি কোটি টাকা ইনকাম করে ফেলাইতে পারেন, আবার কোটি কোটি টাকা প্রফিট। লস লসও তো। করতে পারেন। এই টাইপের, এই ধরনের ব্যবসায়ে পণ্যের আসল ক্রয় বিক্রয় হওয়ার চেয়ে গুরুত্ব দেওয়া হয় পণ্যের দরদাম। দাম ওঠানামার উপরে। বুঝছেন? যেমন জি। হুম। পণ্যের দাম, আপনি এটা মানে কি বলে আপনার বিভিন্ন শেয়ার, শেয়ার আছে, শেয়ার মার্কেট। তারপরে শেয়ার বাজার আছে, তারপরে এরকম ডেরিভেটিভ মার্কেট আছে, তাই না? যেখানে আপনার কি নির্ভর করে যে
আমি বিক্রি করলাম, মানে মনে মনে বিক্রি করলাম আপনার কাছে, আর আপনি আমার কাছ থেকে কিনলেন। আবার এটা বাড়বে কমবে, আবার আপনি বিক্রি, মানে আসলে কোনো ক্রয় বিক্রয় হয় না, পণ্যের কোনো আদান প্রদান ওইরকম হয় না, যে দাম বাড়ছে আমি বিক্রি করে দিলাম। শেয়ার বাজারে কি কি করে, আপনার দাম বাড়ছে বিক্রি করে দিল, আবার দাম কমছে তখন কিনতেছে। তো এখানে যেটা দেখেন, এই ধরনের ব্যবসায়ে পণ্যের আসল ক্রয় বিক্রয় হওয়ার চেয়েও গুরুত্ব দেওয়া হয় পণ্যের দাম ওঠানামার উপরে। আমি যখন চিন্তা করতেছি এখন দাম কম আছে তাইলে এখন কিনি আমি, আবার চিন্তা করতেছি এখন দাম বেশি আছে আমি তাইলে কি এখন করে বিক্রি করলে লাভ করতে পারি। ঠিক আছে, তাহলে মূল ফোকাসটা কোথায়, পণ্যের ক্রয় বিক্রয় দা- নাকি দাম ওঠানামা? দাম ওঠা দাম নামা, ওঠানামা। দাম এই ওঠানামা। হচ্ছে। এখন ফটকা কারবারের উদাহরণগুলোর মধ্যে শেয়ার বাজার, কমোডিটি ট্রেডিং, বৈদেশিক মুদ্রার ব্যবসা, যা ডেরিভেটিভ। ওই যে ফরেক্স ট্রেডিং যেটাকে বলে, হ্যাঁ, তারপর ডেরিভেটিভস ট্রেডিং অন্তর্ভুক্ত। ফটকা ব্যবসায়ের উদ্দেশ্য হলো দাম বাড়বে বা কমবে এরকম অনুমান করে লাভ করা। এটা কি জাস্ট অনুমানের উপরে, আমি মনে করতেছি যে এখন দাম কমাছে সামনেতে দাম বাড়বে, তাইলে আমি এখন যদি কিনতে পারি তাইলে আমার প্রফিট হবে, এই অনুমানের উপরে কিনে সবাই। ঠিক আছে, রিস্ক কিন্তু নিয়ে নিল স্যার। কিন্তু বৈদেশিক মুদ্রা বলা যায়। ওই যে ফরেক্স ট্রেডিং চমৎকার। আছে, হ্যাঁ হ্যাঁ। তারপরে হচ্ছে আরো আমরা ওই যে হেজিং ছিল আমাদের ইয়াতে, হেজিং, যাই হোক আপনার দুই একটা এক্সাম্পল মনে রাখলেই হবে। কিন্তু এর মাধ্যমে সরাসরি কোনো পণ্য বা সম্পদ ব্যবহার করা হয় না। আচ্ছা, এখানে আরো অনেক লেখা আছে, এইটা হচ্ছে মেইন কনসেপ্ট। তাহলে মেইন কনসেপ্ট এখন ক্লিয়ার কিনা বলেন? ইয়েস জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, ইয়েস। এখন আয়কর আইনের 257 মোতাবেক ফটকা কারবার এইরূপ অর্থে অর্থ বলছে যে এরূপ কোনো ব্যবসা যেই ক্ষেত্রে পণ্যের ক্রয় বা বিক্রয় চুক্তি এরূপ ভাবে সম্পন্ন হয় যাহার ফলে পণ্য নির্দিষ্ট সময় অন্তর বা চূড়ান্ত ভাবে হস্তান্তরিত বা সরবরাহ না করিয়াও অন্যভাবে নিষ্পত্তি হইতে পারে, তবে এইরূপ কোনো ব্যবসা ইহার অন্তর্ভুক্ত হবে না, যাহাতে কাঁচামাল বা পণ্য ইত্যাদি ইত্যাদি। মানে ওই যে কথাটা এখানে বলা আছে ওইটারই হচ্ছে কি আপনার ব্যাখ্যা করছে। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ দেয়া আছে যে পণ্য অর্থে শেয়ার বা স্টক অন্তর্ভুক্ত হইবে। মানে আমাদের বাংলাদেশের যে শেয়ার এইটা কিন্তু এর মধ্যে নিয়ে আসে নাই। কোন সিকিউরিটি যে বিনিয়োগ এবং কোন স্টক এক্সচেঞ্জের সিকিউরিটিজ ক্রয় বিক্রয় ফটকা কারবার হিসেবে অভিহিত হইবে না। এটাকে কিন্তু আইনে রাখছে, মানে কি কি বলে এটারে, বাদ দিয়েছে। এর বাহিরে রাখছে এগুলারে। ঠিক আছে, যদিও এগুলা ফটকা কারবারের মতোই, কিন্তু এগুলারে আইনে আর এটার মধ্যে অন্তর্ভুক্ত করে নাই জাস্ট। তাহলে আমরা এক্সাম্পল হিসেবে আপনি কি দিবেন, ফরেক্স ট্রেডিং দিবেন, মানে শেয়ার টেয়ার এগুলো লেখার দরকার নাই এক্সাম্পল হিসেবে। হ্যাঁ, আপনি দিতে পারেন কমোডিটি ট্রেডিং দিবেন, তারপর ওই যে বৈদেশিক মুদ্রার ব্যবসা বা ফরেক্স ট্রেডিং দিবেন, ডেরিভেটিভস দিবেন ইত্যাদি, বাস। তাহলে ক্লিয়ার তো? জি এরপরে স্যার। দেখেন, কর অব্যাহতি ও কর অবকাশ, এই দুইটার মধ্যে পার্থক্য পারা যায় কিনা, মাথায় আসে জি কিনা? জি জি স্যার। স্যার, উইথিন 3 সেকেন্ড। ক্রেডিট কর আর ট্যাক্স হলিডে। কর ফাঁকি, কর এড়ানো। ইয়েস ইয়েস। কর ফাঁকি, কর এড়ানো, এর আগে ন্যূনতম চূড়ান্ত করা আছে। এর মধ্যে বৈধ কোনটা আর অবৈধ কোনটা? স্যার, বৈধ হচ্ছে কর এড়ানো এড়ানো এড়ানো, আর অবৈধ এড়ানো হচ্ছে বৈধ। কর ফাঁকি। ওকে। একটা হচ্ছে নিয়মের মধ্যে থেকে আমি করটাকে কৌশলে, হ্যাঁ। কিভাবে কমাইতে পারি। আচ্ছা, নিবাসী করদাতা, অনিবাসী করদাতা। ইয়েস। জি স্যার, আসে। নিবাসীর তো কিছু ক্রাইটেরিয়া আছে, হুম, সেই ক্রাইটেরিয়া যদি একশো ফিল আপ করে তিরাশি দিলে আর সে 90 দিন নিবাসী। স্যার। 183 দিন আর 90 দিন। হ্যাঁ, আচ্ছা, এর এর মাঝখানে থাকলে? এর এর মাঝখানে মাঝখানে থাকলে থাকলে দেখতে হবে পরবর্তী 4 প্রিভিয়াস অনিবাসী। বছর। 4 বছর, দেখতে হবে প্রিভিয়াস 4 বছর সে কতদিন ছিল। আচ্ছা, যদি তার প্রিভিয়াস 4 বছরের 300 যোগফলটা 65 365 দিন। দিন হয়, সেক্ষেত্রে আবার সে নিবাসী হবে। আচ্ছা, তারপরে হচ্ছে কি আপনার অনিবাসী, মানে এইটা যদি ম্যাচ না করে তাইলে অনিবাসী, তাই তো? জি স্যার, অনিবাসী জি জি স্যার। স্যার।
IT10B, IT10BB। 10B হচ্ছে দায় এবং সম্পদ বিবরণী, আর যেটাকে ডাবল বি যেটা, সেটা হচ্ছে জীবনযাপন সংশ্লিষ্ট লাইফস্টাইলের ব্যয় বিবরণী। আয়কর আইন আর বিধিমালা। তিনশো আয়কর আইন পঁয়তাল্লিশ হচ্ছে যে বিধিমালা। ও বিধিমালা হ্যাঁ হ্যাঁ, 2024-25 আয়কর আইন পরিকল্পনা। এবং বিধিমালার মধ্যে পার্থক্য কি? আইনটা হচ্ছে যে যেটা কিনা সংসদে পাস হয় যেটা, হ্যাঁ সেটা অর্থ হচ্ছে আইন। মন্ত্রণালয়ের আন্ডারে। হ্যাঁ। ঠিক আইন। আছে, আর বিধিটা আর একটু কনফিউজ, কিন্তু আইনটা হচ্ছে সংসদে যেটা পাস হয়। আচ্ছা, সংসদে যেটা পাস হয় এবং আইনটা যেভাবে কার্যকর হয় সেইটা হচ্ছে বিধিমালা। ঠিক বিধিমালা। আছে, যেভাবে বাস্তবায়ন হয় এটা একটু চ্যাট জিপিটিতে একটু সার্চ দিয়ে নিয়েন, সুন্দরভাবে বলে দেবে। কিভাবে সার্চ দেবেন আমি একটু দেখাই, আপনারা জানেন অনেকেই। Yes. কি কি দিতে পারি আমি? আয়কর ইনকাম আইন এবং আয়কর বিধিমালার পার্থক্য এটুকু দিলে তো আসে বলে। দিলাম। আচ্ছা, খুব সহজে বলা যায় আয়কর আইন হলো সংবিধানের মতো মূল কাঠামো, আয়কর বিধিমালা হলো সেই কাঠামো অনুযায়ী চলার ডিটেইল গাইডলাইন। এটা হচ্ছে আপনার, মানে এক কথায় যদি বলতে চান, একটা হচ্ছে মূল কাঠামো আর একটা হচ্ছে সেই ডিটেলস। কাঠামো অনুযায়ী চলার ডিটেইল গাইডলাইন। এখানে ভাবে দিছে। মূল আইন আর পদ্ধতিগত আইন। হ্যাঁ। স্যার, আয়কর বিধিমালাটার মধ্যে প্রজ্ঞাপন ধারা মনে পাস হয়, আর আয়কর আইনটা তো স্যার সংসদে। বলতে পারেন। এই যে যেটা বলছে জাতীয় রাজস্ব বোর্ড এই বিধিমালা তৈরি করে এবং সরকার অনুমোদন দেয়, আর এখানে বাংলাদেশে জাতীয় সংসদে বিল পাশের মাধ্যমে কার্যকর হয়, তাই তো? রাষ্ট্রপতিও স্বাক্ষরিত হয়। আর মূল উদ্দেশ্য দিচ্ছে কর আরোপ, করযোগ্য আয় নির্ধারণ ইত্যাদি ইত্যাদি। আর এখানে মূল উদ্দেশ্য কি? আইন অনুযায়ী ফর্ম, পদ্ধতি, সময়সীমা, রিপোর্টিং ফরম্যাট ইত্যাদি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের পার্থক্য সবগুলাই রেড। জি। এরপরে পূর্ণরূপ, বিআইএন, বিন বিজনেস নাম্বার, 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 বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, এআইটি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এনবিআর, ন্যাশনাল ন্যাশনাল বোর্ড অফ বোর্ড রেভিনিউ। এসআরও, অর্ডার, হুম, স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডার, জি স্যার, স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডার, টিডিএস। ট্যাক্স ডিটার সোর্স। টুলস, আর একটু ভালোভাবে বলেন, ট্যাক্স 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 ডিডাকশন deduct অ্যাট at সোর্স। source. ডিডাকশন At এট সোর্স। source. ট্যাক্স টিআইএন, ডিডাক্টেড এট সোর্স, ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, এডিআর, অর্ডার অল্টারনেটিভ ইনকাম, ডিস্ট্রিবিউট রেজলিউশন, অল্টারনেট ডিসপিউট রেজলিউশন, এআরও, অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ রেভিনিউ অফিসার, অফিসার, রিকভারি অফিসার, রিকভারি অফিসার, রিকভারি, ভুল বলছে, রিকভারি, ডিসিটি, ডেপুটি ডেপুটি কমিশনার, কমিশনার অফ ট্যাক্সেস, জয়েন্ট কমিশনার, জয়েন্ট কমিশনার, পিএসআর, প্রুফ অফ অফ সাবমিশন সাবমিশন অফ রিটার্ন, এসসি, অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট কমিশনার, সিআইসি, সেন্ট্রাল সেন্ট্রাল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স Central অফ সেল, Intelligence, সেল, টিসিবি, Corporation ট্যাক্স Bangladesh, বোর্ড। tax, আচ্ছা এইখানে আমাদের ইয়াতে যেগুলো দেয়া আছে আর এগুলা মোটামুটি যা জানেন ওইগুলোর মধ্যে থেকেই আসবে। এত কনসার্ন, মানে এত হওয়ার, প্যানিক হওয়ার কিছু নাই। আচ্ছা, এইবারে দেখেন বাংলা, আমরা মোটামুটি যা জানলাম, এবারে বাংলা। জাতীয় রাজস্ব বোর্ড সম্পর্কে যা জানেন নিজের ভাষায় লিখুন, একদম এক্সপার্টলি আপনি নিজের এখন তো ভাষায় ব্যাটের এরকম লিখতে পারবো। যে ট্যাক্স এবং ব্যাটেরও তো অনেক কিছু আছে এখানে, এটা কি লেখা যাবে এখানে জাতীয় রাজস্ব ট্যাক্স বোর্ডের? এবং
ব্যাটের যে নিয়ম হ্যাঁ, টিয়ম হার। আপনি যখন জাতীয় রাজস্ব বোর্ড সম্পর্কে যদি এইভাবেই প্রশ্ন আসে আপনি লিখতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আপনার যেটা আয়কর পরীক্ষা এটা মাথায় রেখে লিখবেন, হ্যাঁ। জি তাহলে জি। এটা জাতীয় রাজস্ব বোর্ড সম্পর্কে যা যা এটা টাস অ্যান্ড পাস বইয়ের 341 নম্বর পেজে দেয়া হ্যাঁ, আছে মোটামুটি। একবার জাস্ট একটু পড়েন, ওইটা জাস্ট কয়েকটা বুলেট পয়েন্ট করেন, তারপর আপনি আপনার মতো লেখেন। বাংলাদেশে আয়কর আইনের গুরুত্ব অনেক গুরুত্ব। জি স্যার। পারা যায়। জি স্যার। জি জি লেখা যাবে স্যার। আচ্ছা, জাতীয় উন্নয়নে আয়করের অবদান এবং তা কিভাবে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে। এখানে প্রগতিশালী করা। কি বলছেন, বুঝি নাই। 3 নম্বরটা যেটা অবদান, যেগুলো আমরা শিক্ষা খাতে মানে শিল্প খাতে, চিকিৎসা খাতে যেগুলো অবদান রাখে জাতীয় উন্নয়নের আয়করের অবদান। আচ্ছা, আর স্থিতিশীলতা স্যার, যেগুলো আমাদের মানে ধনীদের বেশি থেকে কর আদায় করা আর রাজস্ব ওই যে বাসন বইয়ের করা, মধ্যে এগুলো। কিছু আছে না, হেডিংস, হেডিংস গুলা একটু লেখে ওইগুলা একটু দেখবেন। তারপর 4 নম্বরটা আমার মনে হয় যে ইম্পর্টেন্ট। 4 নম্বর যখন করবেন, নূতন যে উদ্যোগগুলা নিচ্ছে সেই উদ্যোগগুলা মাথায় রাখতে হবে। আয়কর রিটার্ন ব্যবস্থার দাখিল। আধুনিকায়নের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন রিটার্ন। উদ্যোগগুলির মূল্যায়ন করুন এবং আপনার পরামর্শ কি। নতুন উদ্যোগ সহ এখানে এই বইয়ে যেটা আছে, বই কিন্তু নতুন আপডেটেড ইনফরমেশন গুলা নাই। ঠিক আছে, যেমন এখন জাতীয় রাজস্ব বোর্ড মানে বিলুপ্ত হয়ে রিটার্ন দুইটা দাখিল, করতেছে, রিপেমেন্ট, তাই না? তো এই অনলাইন। টাইপের, হ্যাঁ এই এটা টাইপের যে, অধ্যাদেশ অলরেডি ইতিমধ্যে জারি করছে স্যার। যেটা হ্যাঁ হেল্পলাইন হ্যাঁ, মোবাইলে। তো এই এই জিনিসগুলা যুক্ত করতে পারেন। আয়কর ফাঁকির প্রতিরোধে জাতীয় রাজস্ব বোর্ডের কৌশল পরিকল্পনা এবং আপনার পরামর্শ কি। করদাতা বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চ্যালেঞ্জ সমূহ কি কি, সেগুলি সমাধানে আপনার পরামর্শ কি। পেজ নাম্বার 353-তে আছে। তারপর দরখাস্ত 365 থেকে 370 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আপনি জাস্ট দেখা আইডিয়া নিয়ে রাখবেন, যদি আসে তাইলে যাতে মিস না হয়। অ্যাব্রিভিয়েশন আপনার 371 থেকে 373 পৃষ্ঠায় আছে, দুই একবার দেখেন। এই সাজেশন সহ অন্যান্য প্রতিষ্ঠান ও স্যারদের বিভিন্ন সাজেশনে যেগুলি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেগুলোতেও ফোকাস রাখবেন। এরপর আয়কর অঙ্কের কথা যদি বলি, আয়কর নির্দেশিকার সকল অঙ্ক 100%, 3বার 4বার 5বার যতবার এটা করতে পারেন। আচ্ছা, আমি এই যে এইখানে বাংলার যে এগুলারে কি মার্ক বাংলায় দিব, লিখতে হবে। এগুলারে কি রেট দেওয়া যাবে এখনই? জি স্যার। দুই একটা স্যার দেওয়া যাচ্ছে। দেন দেন দিয়ে দেন স্যার, পারা যাবে, লেখা যাবে। লেখা যাবে। এইটা জাস্ট বইয়ে অন্য অন্য কালার দিয়ে দিলাম, রেড না দিয়ে, যাক। আচ্ছা, আয়কর অঙ্ক এগুলো বানাইও লেখা যায়। আপনি যদি একবার দুইবার জি। একবার পড়েন, পড়ে জাস্ট হেডিংস গুলা ওই যে লেখা ওইগুলো একটু পড়েন, পয়েন্টগুলো। পরীক্ষার হলে গিয়ে বানাই একদম নিজের মতো লিখবেন। মাথায় রাখতে হবে কি, 10 মার্কসের জন্য 15 মিনিট। ঠিক আছে, এইটা কিন্তু মাথা এইটা এইটা মাথা থেকে বের হওয়াই যাবে না। আয়কর অঙ্ক, আয়কর নির্দেশিকার সকল অঙ্ক করা আছে, প্র্যাকটিস কতবার করছেন? স্যার করছি অনেকবার। দুইবার করা হয়। জি। তারপর আমাদের এই বইতে আছে 4টা অঙ্ক, খাদেমুল, আমিনুল, আফসানা, আতিকুর রহমান। এগুলা করা আছে এই টাচ অ্যান্ড পাস বইয়ে যেগুলো আছে। না, এটা একটা অঙ্ক। টেস্টটা করে নেই। আচ্ছা, যদি এখন থাকে কত? কইরেন। এরপর আমি আমি কিছু স্যার অঙ্ক করা দিছিলাম। জি, করা আছে স্যার। আচ্ছা, একটা কাজ করতে পারেন, যদি কারো বই না থাকে, যাদের আছে ছবি তুইলা একটু শেয়ার করে দিতে পারেন, যদি অন্যরা উপকৃত হয়, যদি কারো বই বই না কেনা থাকে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এগুলা দেখতে পারেন। ভ্যাট কনসবিডি ও অন্যান্য ছাড়দের হতে প্রাপ্ত আয়করের সহজ অঙ্ক সমূহ, কঠিন অঙ্ক না, সহজ অঙ্ক। আর আমি তো সবসময় কঠিন অঙ্কগুলো দেই, এই জন্য এই মুহূর্তে আমার নূতন অঙ্ক মাথায় নেওয়ার দরকার নাই। আমরা যেমন মিস জিনিয়ার যে অঙ্কটা দিছি, যে ব্যক্তি মিস জিনিয়ার অঙ্কের যে ইয়াগুলা
এগুলো বুঝে যদি অঙ্কটা করতে পারে তার, ফ্যাক্টর গুলো, হ্যাঁ। আমি মনে করি যে তার আয়কর অঙ্কে কোনো সমস্যা নাই। ঠিক আছে, অতটুকু যে পেঁয়াজটুকু দিছে, অতটুকু পেঁয়াজ যদি তার ধরার সক্ষমতা থাকে, তাইলে তার আয়কর অঙ্কে কোনো সমস্যা নাই। জাস্ট এটা বোঝার জন্য ওইভাবে দেয়া। ঠিক আছে, কিন্তু পরীক্ষায় অত পেঁয়াজ দিবে না, আপনার আয়কর নির্দেশিকায় যেভাবে, এইভাবে সহজ সহজ অঙ্ক দিবে। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে দেখেন, আইটিপি টাচ অ্যান্ড পাস বইয়ের কিছু টিকা আছে। এই এই জিনিসগুলা একটু দেখবেন আপনারা যারা অ্যাকাউন্টিং এর, তাদের তো সমস্যা নাই। মোট মুনাফা, নিট মুনাফা, দুতরফা দাখিলা পদ্ধতি, চূড়ান্ত হিসাব, হিসাব চক্র, জাবেদা, সমাপনী মজুদ। স্যার আমার কাছে কেন জানি মনে হচ্ছে স্যার যে আপনার হয়তো বা অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে ওই ফাইনাল যেটা মানে লাভ ফাইনাল লোকসান স্টেটমেন্ট। হিসাব, হ্যাঁ লাভ লোকসান হিসাব বা উদ্ধৃত পত্র, এগুলো আমার কেন জানি মনে হচ্ছে যে ওটা দেওয়ার পসিবিলিটি হয়তো কিছু কম। আমার ধারণা যেটা যে খতিয়ান রেওয়া বিল এগুলা দেওয়ার পসিবিলিটি বেশি। খতিয়ান মনে হয় না যে দিবে। খতিয়ান না দিলে ওটা জাবিয়াদা, আমার ব্যালেন্স জাবেদা শিট বা দিয়েছে। রেওয়া বিল দিতে পারে কিন্তু। দেখেন এখানে একটা একটা ব্যাপার আছে, যদি এটা আমরা আয়কর পরীক্ষা দিচ্ছি, তাই না? আয়কর পরীক্ষার ক্ষেত্রে আমার অ্যাকাউন্টিং এর কোন বিষয়টা লাগে, ব্যালেন্স আমাকে শিট। সেখান থেকেই টেস্ট করা উচিত। যদি তারা এইভাবে কনসেপচুয়াল অ্যাঙ্গেলে প্রশ্ন করতে চায়, তাহলে আপনার রেওয়া মিল অথবা চূড়ান্ত হিসাব দিয়েই আপনাকে ই করা উচিত, কারণ আমার ফোকাস তো ইনকাম ট্যাক্স, নাকি? জি। জি জি স্যার। স্যার। তো সেক্ষেত্রে স্যার, রেওয়া মিল চূড়ান্ত হিসাবটা 15 মিনিটে করা যাবে না। জি, চূড়ান্ত হিসাবটা তো 15 মিনিটে সমাধান করা খুব কঠিন হয়ে যায়, ছোট অঙ্ক দেবে। কমপ্লিট করা। টোটাল অঙ্ক দিবি। চূড়ান্ত হিসাব কমপ্লিট করা কঠিন, সেটা বলছেন? মানে 15 মিনিটে, জি স্যার, 15 মিনিটে। না, আরো সহজ। স্যার কেন 15 মিনিটে পারবে না? করা যাবে, অ্যাডজাস্টমেন্ট যদি কম দেয় তাহলে করা যাবে স্যার। অ্যাডজাস্টমেন্ট খুব বেশি দিবে না, হয়তো দু একটা দিবি। হ্যাঁ হ্যাঁ, এইটাই অল্প সহজ কয়েকটা দেয়। অ্যাডজাস্টমেন্ট দিবে, সহজ সহজ কয়েকটা দিবে। ঠিক আছে, 20-22টা এন্ট্রি দিল আর দুই এত তিনটা কঠিন অ্যাডজাস্টমেন্ট করবে না দিল, ভাই, এত তাহলে পারবে। কঠিন করবে না। আপনি কি টাইম হচ্ছে, মেনটেন করতে হবে তো, আপনার লেখার প্রথম, টাইমটা তো মেনটেন। হ্যাঁ ট্রায়াল ব্যালেন্স যেটা দিবে, আপনার প্রথম কাজ হচ্ছে কোনটা ইনকাম স্টেটমেন্টে যাবে, কোনটা ব্যালেন্স শিটে যাবে, এটাকে একটু আইডেন্টিফাই করেন। ইনকাম স্টেটমেন্টে কোনটা হচ্ছে আপনার গ্রোস প্রফিটের বের করার জন্য আসবে, আর কোনটা হচ্ছে নেট প্রফিট বের করার ক্ষেত্রে আসবে। গ্রোস প্রফিটে কি থাকে? শুধু সেলস, মজুত পণ্য, ক্রয় প্রারম্ভিক বিক্রয়। গ্রস প্রফিটের আগে আপডেট। আসবে যেটা কিনা ডিরেক্ট কস্ট, প্রত্যক্ষ খরচ যেটা, হ্যাঁ, সেটা হচ্ছে শুধুমাত্র গ্রস প্রফিটের আগে আসবে। হ্যাঁ, আর এরপর যেগুলো আছে যেমন অপারেটিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর যা যা আছে, হুম, যেমন ইন্টারেস্ট যা আছে, সেগুলো সব হবে আপনার গ্রস প্রফিটের পরে। পরে। জি। Yes, আপনি ওইভাবে যদি চিন্তা করেন, আপনি প্রথমই অঙ্ক করা শুরু করবেন না, প্রথম অবশ্যই মানে প্রশ্নটা পড়তে হবে এবং আপনার প্ল্যানিং সেট করতে হবে। আপনার প্ল্যানিং এ আপনি প্রয়োজনে 2 মিনিট 3 মিনিট সময় দেন, কোনো সমস্যা নাই। কিন্তু প্ল্যানিং ছাড়া যখন লিখতে যাবেন, মানে সময় বাঁচানোর জন্য আপনি প্ল্যানিং না করেই লিখতে যাবেন, ধরা খাবেন। আপনি প্ল্যানিং করছেন, তারপরে আপনার অঙ্ক শেষ করতে বেশি সময় লাগবে না। প্ল্যানিং ছাড়া লিখতে গেছেন, আপনার অঙ্ক করতে অনেক সময় লাগবে। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখবেন। তো যাই হোক, এই এইগুলা একটু পড়বেন, পড়ে আইডিয়া নেবেন। দেন হচ্ছে জাবেদা, উদাহরণ 2টা এক্সাম্পল দেওয়া আছে, 304 থেকে 306 নম্বর পৃষ্ঠা দেখতে পারেন। 9-10-এর যে একদম সহজ সহজ যে জাবেদাগুলো আছে, এগুলা দেখতে পারেন, অথবা আমার বইয়ের রেফারেন্স দেওয়া এখানে। রেওয়া মিলের ক্ষেত্রে একটা ডেবিট ক্রেডিটের একটা ছক দেয়া আছে 313 পৃষ্ঠায়। যদি এটা আপনাদেরকেও আমি দিয়ে দিছিলাম, অনেক আগে শেয়ার করছিলাম, ম্যাটেরিয়াল লিস্টে আছে হয়তো। যদি না থাকে, কেউ ছবি তুলে দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে রেওয়া মিল 1 2 3 4 5, এই কয়টা এক্সাম্পল একটু দেখেন। তারপর চূড়ান্ত হিসাব 1 2 3 4, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 329 থেকে 340, অথবা 19-এর বইয়ের সহজ সহজ যেগুলো আছে ওইগুলো দেখেন। এই হচ্ছে মোটামুটি আমাদের আইটিপি এক্সাম রিলেটেড বিষয়।
আমাদের সামনে 2 দিন আছে, 2 দিন একটু সুন্দরভাবে মাথা ঠান্ডা রেখে অল্প অল্প স্টাডি করেন। খুব বেশি স্টাডি করার দরকার নাই। এতদিন মানে ইনকাম ট্যাক্স যা পড়ছেন আমার মনে হয় যে এনাফ হয়ে গেছে। এখন একটু অ্যাকাউন্টিং এর এই জাবেদা রেওয়া মিল চূড়ান্ত হিসাবে এখানে একটু সময় দেন। জাস্ট 4-5 ঘন্টা সময় দিলে আপনার সবগুলো কমপ্লিট হয়ে যায়, 4-5 ঘন্টার বেশি সময় লাগবে না। ঠিক আছে। আর টার্গেট করবেন যে এখানে যে প্রশ্নগুলো আছে একবার হচ্ছে আপনি ক্লিয়ার করেন, ক্লিয়ার করে দেন হচ্ছে আপনার মানে খুব দ্রুত একদম প্রথম ওই যেটা বললাম যে আপনার যে নোট করছেন ওই নোটটা প্রথমবার হচ্ছে আপনি জাস্ট 1 ঘন্টায় রিভিশন দেন, পরে প্রতি 30 মিনিটে বা প্রতি 15 মিনিটের মধ্যে খুব দ্রুত আপনি জাস্ট চোখের দেখায় দেখছেন আর মেমোরিতে নিয়ে আসার চেষ্টা করছেন, চোখে দেখছেন মেমোরিতে নিয়ে আসার চেষ্টা করছেন, এইভাবে করেন। দেখেন যে এটা আমার অ্যাপ্রোচটা আমি আপনাদেরকে বলছি। ঠিক আছে, ইনশাল্লাহ ভালো হবে। তো এবারে আপনাদের কথা শুনবো। স্যার আপনার সাথে আর দেখা হবে না এই 2 দিনের মধ্যে? জানি না, এতদিনে আর তো দরকার নেই। আজকে ফাইনাল ইয়া দিয়ে দিলাম আপনাদেরকে। না, কিন্তু 15 মিনিট হলেও একটু হইতে কথা পারে বললে 15 মিনিট সময় পাইলে অবশ্যই ইয়া করতে পারি, সমস্যা নাই। কিন্তু এর জন্য ফাইনালটা আগেই দিয়ে দিলাম আর কি। ঠিক আছে। এনার্জি স্যার পাবো আর কি স্যার। আপনি 15 মিনিটের জন্য জাস্ট আমাদের একটা আপডেট নিয়েন স্যার, হুম, এইটুকুই আর কি, কোনো পড়ানো দরকার নাই, জাস্ট এমনি একটা গাইডলাইন আর কি। ঠিক আছে। এবারে একটু আমাদের যে আইটিপির জার্নি, মাঝখানে অনেক দিন গ্যাপ ছিল, তারপরে শেষের দিকে আইসা আবার অন্য আর একটা একদম এক্সাম ফোকাস অন্যভাবে ক্লাসগুলো নিলাম, সবকিছু মিলিয়ে আমি যে স্টাইলে আপনাদেরকে নিয়ে আসছি এই পর্যন্ত, সেটা সেই সম্পর্কে একটু মন্তব্য করবেন যে এটা কতখানি সঠিক ছিল এবং এটা আসলে ঠিকঠাক ছিল কিনা, বা আমার আপনাদের সাথে যে সার্ভিসটা আমি দিলাম আপনি কতখানি সন্তুষ্ট আছেন, একটু বলবেন, একটু শুনবো। আসসালামু আলাইকুম জি, স্যার। ওয়ালাইকুম আসলে আসসালাম। আমি যেটা হচ্ছে একদম আপনার প্রথম যেটা হচ্ছে যে আইটি ক্লাস শুরু হয়েছিল, মাস্টার ক্লাস 2023 সালে মেবি, তখন থেকেই ছিলাম। আসলে যেটা হচ্ছে একদম পরিপূর্ণভাবে যে ক্লাসগুলো করছি তা না, যখনই আসলে টাইম পাইছি তখনই যেটা হচ্ছে আপনার ক্লাসগুলো করছি। আসলে যেটা হচ্ছে আপনি যে মন থেকে যে আমাদেরকে দিয়েছেন, এটা আসলে অসাধারণ অসাধারণ অসাধারণ। আসলে আমরা কতটুকু নিতে পারছি এটা হচ্ছে আমাদের বিষয়। আসলে সবাই সব বিষয়গুলো নিতে পারে না। আমি যেটা হচ্ছে আজকে লাস্ট ক্লাস, আপনার যেটা হচ্ছে ক্লাসে প্রথম থেকে না ঢুকলো, যেটা হচ্ছে মাঝখান থেকে যেটা হচ্ছে যতটুকু পেয়েছি, আলহামদুলিল্লাহ শেষে আপনি খুবই ভালো ফিনিশিং দিছেন, যেটা আসলে আমাদের পরীক্ষার জন্য অনেক 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 উপকার হবে। যেটা যেটা হচ্ছে অনেক প্রতিষ্ঠান অনেকভাবে শিখায়, কিন্তু আপনার শিখানোটা একদম টোটালি আলাদা। আসলে যেটা আপনি মন থেকে দিয়েছেন আমাদেরকে। আপনি আমাদের জন্য দোয়া করবেন যাতে আসলে আমরা এই যে যে আমাদের যে জার্নি বা আমাদের আশা প্রত্যাশা যাতে পূরণ হয়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনার মন থেকে দেওয়া এটুকুই স্যার বলা ছিল। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। জি। সাইফুল ইসলাম বলতে স্যার। জি, সাইফুল ভাই বলেন। 22 সালে আপনার কাছে প্রথম ভর্তি ছিলাম অনলাইনে। আমি লয়ে ভর্তি হওয়ার পরে আইটিপি পরীক্ষার ব্যাপারে মানে ধারণা নিলাম আর কি। আমার টিচার বলতেছে ক্লাসের মধ্যে ইনকাম ট্যাক্স উকিল হওয়ার জন্য 2টা লাইন আছে, একটা হলো বারে পরীক্ষা দিয়ে আর একটা আইটি পরীক্ষা দেওয়া। আর তখন আইটিপি চার্জ দিয়ে দেখলাম আপনার পিকচার দেখছি, আপনার ক্লাস দেখলাম, আগের ক্লাস। তখন থেকে আমি লেগে আছি তো, বিভিন্ন পরীক্ষা টরীক্ষার কারণে গ্যাপ দিয়েছে। বিভিন্ন সময় আপনি উৎসাহ দিচ্ছে অনেক ট্যাক্সের ব্যাপারে নিয়ে। অন্য অন্য টিচার এগুলো দিবে না, মানে অনেক গ্যাপ পরে অনেক টিচার অনেক বিভিন্ন কাজে এঙ্গেজ হয়ে যায়, ব্যস্ততা হয়ে যায়। কিন্তু আপনি মাঝে মাঝে অনেক উৎসাহ দিতেন, এটা অনেক প্যারা দিত, মানে পড়ার পর আগ্রহ জমতো আর কি। ঠিক আছে, স্যার আমি থ্যাংক ইউ। একটু বলতে পারি কি স্যার? জি, জি। স্যার আমি একটু সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের হাতে সময় আছে মাত্র আর 42 ঘন্টা। আমরা স্যারের সাথে দীর্ঘদিন ক্লাস করেছি, তো এই সম্পর্কে আজকে শেষ ক্লাস হিসেবে
আমি একটু সামান্য আপনাদের কিছু সময় নেব। প্রথমে আমি নিজের সম্বন্ধে বলি। 2023 সালের জুন মাসের 10 তারিখ আমি সরকারি চাকরি থেকে পিএলআর এ গমন করি। 23 বছর 6 মাস এলজিইডি হিসাব রক্ষক হিসেবে সফলভাবে চাকরি শেষ করে আরো 4 মাস উত্তরসূরিদের কাজ বুঝিয়ে দিতে ব্যস্ত সময় কাটিয়েছি। এরপর হঠাৎ করে ব্যস্ততাহীন সময় কাটাতে গিয়ে গভীর হতাশায় আচ্ছন্ন হতে থাকি। আগে ফেসবুক দেখার সময় হতো না। অবসর সময়ে ফেসবুকের মাধ্যমে প্রোডাক্ট ট্রাস্টের সন্ধান পাই এবং সকল কিছু উপেক্ষা করে উক্ত প্রতিষ্ঠানে ক্লাউড অ্যাকাউন্টিং এর উপর এএমএস এর অফলাইনে ভর্তি হই। কুইকবুক অনলাইন, জেরো, ওয়েব এই সমস্ত স্কিলগুলো অর্জন করি। সেই সুবাদে আপওয়ার্ক, লিঙ্কডইন, ফাইবার, ফ্রিল্যান্সার, পায়োনিয়ার ইত্যাদি অ্যাকাউন্ট ওপেন করি। তখন টিআরপি সার্কুলার হয়, আবেদন করি। পড়াশোনা করার জন্য ভ্যাটকমস বিডি কে সিলেক্ট করি। ভ্যাটকমস বিডি কে কেন সিলেক্ট করলাম এই সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলতে হয় রাজ্জাক স্যারের অসম্ভব সুন্দর উপস্থাপনা ভিত্তিক ভিডিও গুলো, এবং আপনি প্রথমে গ্রাফিক্স যে একটা স্টাডি প্ল্যান দিয়েছিলেন, এটা আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে। যে প্ল্যানটা ছিল গ্রাফিক্স প্ল্যান, স্টাডি প্ল্যান, সেটা দেখে আমি ভ্যাটকমস বিডিতে অ্যাডমিশন নিই। সেই টিআরপি আর হলো না। এরপরে আসলো আইটিপি সার্কুলার। স্যারে দিলেন মাস্টার প্ল্যান, আমরা সবাই অংশ নিলাম সেই মাস্টার প্ল্যানে। এইভাবে পথ চলা। এখানে আরো একটা বিষয় উল্লেখ করার মতো, তা হলো রাজ্জাক স্যারের একটা স্টাডি প্ল্যানের অনেকগুলো বিষয় উল্লেখযোগ্য। সবগুলো উল্লেখ করতে ইচ্ছে করছে, কিন্তু সময় একটা ফ্যাক্টর। এরপর গ্রুপ স্টাডি। আমাদের গ্রুপের সদস্য সংখ্যা ছিল 25 জন। এই 25 জনের মধ্যে 25 জনে অত্যন্ত দক্ষ, এবং আমরা অনেক দিন গ্রুপ স্টাডি করেছি। আমাদের প্রত্যেকের সাথে পারস্পরিক সহযোগিতা এবং সহমর্মিতা ছিল অত্যন্ত চমৎকার। এবং সেই আমাদের গ্রুপ নাম্বারটা ছিল 1। সেই গ্রুপ নাম্বারের ক্যাপ্টেন ছিলাম আমি। আমাকে প্রত্যেকে অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করেছে এবং আমরা ভালোভাবে গ্রুপ স্টাডি করেছি। আমি স্যারকে একটা উপাধি দিতে চাই, সেটা হচ্ছে অনেক কঠিন জিনিসকে খুব সহজ করার কারিগর আপনি স্যার। আপনার একাগ্রতা, দায়িত্ববদ্ধতা, পরিশ্রমী, নিজস্ব সিদ্ধান্তে স্থির থাকার মতো দৃঢ়তা ইত্যাদি ইত্যাদি অনেক অনেক বিশ্লেষায়িত করা যায়। রাজ্জাক স্যারের তুলনা, রাজ্জাক স্যার নিজেই সকলের কাছে দোয়া প্রার্থী, সৃষ্টিকর্তার সহায়ক, সকলেই সফল কাম হোক। সকলের অনেক অনেক ধন্যবাদ। আবার হবে দেখা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ থ্যাংক আমরা ইউ। সকলে মিলে একটা সাকসেস গন্তব্যে এগিয়ে যাব। জি স্যার। তো আর কেউ কিছু বলবেন? আমাকে পরীক্ষা পরে স্যার আমার একটা প্র্যাকটিক্যাল সম্পর্কে একটা কোর্স করাতে পারেন টেক্সটের উপরে, বাস্তব প্রয়োগ যেগুলোর ভিত্তিতে। ইনশাল্লাহ আমার এখন ভ্যাটকনসবিডির কিছু নতুন প্ল্যানিং নিয়ে কাজ করতেছি, সামনে আপনারা দেখবেন। বেটার ভালো বেটার পরীক্ষা নিয়ে। ভালো কিছু প্ল্যানিং নিয়ে কাজ করতেছি। আর আমি সব সময় একটু মানে আমার পথ চলাটা একটু আলাদা রাখি। আমার লার্নার যারা, আপনারা যারা কোর্স করছেন হয়তো আপনারা জানেন যে আমার কোর্সের ধরন অন্যদের থেকে আলাদা, আমার সাজেশন করার ধরন আলাদা, আমার প্রশ্নের করার ধরন আলাদা। আমি একটা উদ্দেশ্যকে মাথায় রেখে তার জন্য কিছু ট্রিগার ব্যবহার করি, যে কোন জায়গায় টিপ দিলে কোন জায়গায় রেজাল্টটা আসবে। তো এই জিনিসটা আমি বুঝে তারপর করার চেষ্টা করি। সামনে আমার টার্গেট হচ্ছে বাংলাদেশে আমরা কিভাবে একটা রাজস্ব বিপ্লব ঘটাতে পারি, এবং এই আমাদেরকে সাথে রাখবেন স্যার সেই জার্নিতে। ইনশাল্লাহ রাজস্ব বিপ্লব ঘটানোর জন্য আমরা সকলে মিলে একত্রে কাজ করতে পারবো। ঠিক আছে? আসসালামু আলাইকুম তো স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি 1 মিনিট কথা বলবো। জি, আসলে আমি এখানে ভর্তি হওয়ার পরে আপনার ক্লাসগুলা আমি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করছি। ওইরকম অ্যাক্টিভ ছিলাম না, কিন্তু আপনার বিষয়গুলো আমি
মনোযোগ সহকারে দেখেছি আর কি, খুব ভালো লাগছে। আর সবচেয়ে বড় বিষয় আপনার ইসলামিক বিষয়গুলো আমাকে আরেকটু অনুপ্রাণিত করছে। মাঝে মধ্যে আপনি ইসলামিক বিষয়গুলো যেভাবে আমাদেরকে ইন্সপায়ার করেন, এটা আসলে স্যার আমার খুব ভালো লাগছে, মানে মনে রাখার মতো। আর আশা করি স্যার ইনশাল্লাহ ভালোই হবে। আরেকটা প্রশ্ন ছিল স্যার, এটা কি করা ঠিক হবে কিনা এত ইয়ার মধ্যে, যে এই আমাদের যে চূড়ান্ত হিসাবে নতুন নিয়মটা আমাদের আসলে মাথায় ঢোকে না এখন, এটাকে নিয়ে আমরা কি করতে পারি? এটা একটা কোশ্চেন ছিল। কেন ঢুকে না? সহজ তো, নাটক ফরম্যাটটা নতুন নতুন করলে হবে। খুবই সহজ। একটু একটু জাস্ট ঠান্ডা মাথায়, মানে শক্ত মাথায় না, ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, ঠান্ডা মাথায় আমরা একটু, তো স্যার মানে পুরনো নিয়ম আর নূতন নিয়ম তো একই নিয়ম। পার্থক্যটা কোথায়? পুরনো নিয়মের সাথে নূতন নিয়মের পার্থক্যটা আসলে কোথায়? নাম আলাদা, তাই তো? এই তো স্যার এটা। সিস্টেমটা হ্যাঁ। আলাদা। আর আর কি পার্থক্য? ওইখানে ক্রয় বিক্রয় হিসাব আর এ লাভ ক্ষতি হিসাব আলাদা আলাদা করতেছে, এখানে একত্রে করতেছে, তাই তো? নাকি অন্য কোনো পার্থক্য আছে? না স্যার, এখন যদি নতুনটাকে আমরা পুরনের মতো করতে চাই, না, এখানে কি এইটা এইটা যেটা হবে, আপনার প্রশ্নে যে স্টাইলে চাইবে আপনি ওই স্টাইলে দিবেন। প্রশ্নে পুরনো স্টাইলে চাওয়া উচিত না এখন, ঠিক আছে? তারপরে আচ্ছা। যদি পুরনো স্টাইলে চায় আপনি পুরনো স্টাইলে দেন, যদি নূতন স্টাইলে চায় নূতন স্টাইলে দেন। আপনি এই যে আইটিপিটা আসান পাস বইটা কি কিনছেন? জি স্যার, আছে। আচ্ছা, এইটাই যে ওই আজকে যে রেফারেন্স গুলো দিলাম জি। এইগুলো একটু দেখেন। 9-10-এর বইটা একটু দেখেন, কারণ এটা সিম্পল, জাস্ট প্রেজেন্টেশনটা ভিন্ন, জিনিস কিন্তু একই। আচ্ছা। ঠিক আছে? সব জি স্যার। প্রেজেন্টেশনটা একটু জাস্ট, যদি 15 মিনিটও আপনি একদম তাকাই, আপনার কনসেন্ট্রেশন শুধুমাত্র এইটা, মানে ফরম্যাটটা বোঝার জন্য জাস্ট কনসেন্ট্রেশন দিবেন। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আর বিশেষ করে এই যে, না আপনি অবশ্যই মনে হয় নামাজও পড়েন পাঁচ ওয়াক্ত, এটা আপনি স্যার একটু অন্যরকম ভাবে এ, আহ, আমাদেরকে ইয়া করে আর কি, সবকিছুর পিছনে এটা থাকলে স্যার একজন ব্যক্তি হিসাবে আহ, আসলে ফার্স্ট ক্লাসেই ধরা যায়। আপনি আর আপনার সবকিছুই স্যার আমাদের অনেক ভালো লাগছে স্যার। ধন্যবাদ থ্যাংক ইউ। স্যার, আপনার থ্যাংক ইউ। সঙ্গে থাকতে পারে। দোয়া করবেন ইনশাল্লাহ আমরা সবাই যাতে ভালো কাজের সাথে যুক্ত থাকতে পারি। কোয়েশ্চেন ছিল আমরা, স্যার, জি, আপনার আপনার স্যার এই দেশের বাড়িটাকে একটু জানতে পারি স্যার, এটা যদিও এটা প্রশ্ন করাটা অনৈতিক। বুঝি নাই। আপনার হোম ডিস্ট্রিক্টটা স্যার, হোম ডিস্ট্রিক্ট। আমার হোম বরগুনা ডিস্ট্রিক্ট হচ্ছে বরগুনা জেলা, পাথরঘাটা থানা। ও, ঠিক আছে স্যার, জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আসসালামু আর আলাইকুম। কেউ? জি আসসালামু আলাইকুম স্যার। জি, সোহেল ভাই। যে আমরা স্যার ওই পরীক্ষা তো স্যার শেষ হয়ে যাবে, তবে আমরা তো ওই যে ট্যাক্স এবং ব্যাট যেটা কর সংক্রান্ত এটার সাথে একটু লেগে থাকতে চাই, কারণ যে লং টার্ম কোর্স তো। তো পরীক্ষার পরও স্যার আমরা চাচ্ছি আপনার সাথে একটু অন্য কোনো কোর্স বা অ্যাডভান্স লেভেলের সাথে একটু যে ব্যাট, বিশেষ করে সামনে ব্যাটের পরীক্ষা আছে আর কি, ওটা আমরা এটা নিবন্ধন পরীক্ষা, করবো হ্যাঁ। ব্যাটটা। ওটার ব্যাপারে কোনো ডিসিশন আছে কিনা? ভ্যাটের কোর্সের ভ্যাট, মানে মূসক পরামর্শক জি যেটা, জি এটা হয়তো আমি যেভাবে সামনে লাইন আপটা সাজাইছি তাতে এইটা নিয়ে এখন কাজ করাটা একটু টাফ হবে আমার। হ্যাঁ, কারণ হচ্ছে আমার সামনে, ওই যে বললাম যে আমার এখন টার্গেট হচ্ছে একটা রাজস্ব বিপ্লব জি আনার জন্য দেশে কিভাবে কাজ করতে পারি। ঠিক আছে, জি তো সেইখানে ফোকাস রাখায় আপাতত জি আমার ওই কোর্স ডিজাইন করা বা ওইখানে যে সময় দেয়া, এটা জি। আসলে মনে হয় না যে সম্ভব হয়, বাট ইচ্ছে আছে আমার। আচ্ছা, তা এটা স্যার ওই ট্যাক্স নিয়ে ওই তো একটা কার অ্যাডভান্স কোনটা? লেভেলে যদি পরীক্ষার পর কোনো কোর্স থাকতো, জি, মানে পরীক্ষার পরে স্যার একটা অ্যাডভান্স লেভেলের যে ট্যাক্সেশন নিয়ে একটা ভ্যাট কোনো ট্যাক্স দুইটারই অ্যাডভান্স লেভেল থাকবে। ভ্যাট ট্যাক্স দুইটারই অ্যাডভান্স লেভেল থাকবে, বাট স্পেসিফিক যেমন আইটিপি পরীক্ষার জন্য আপনাদের এই কোর্সটা, ওইরকম স্পেসিফিক ভাবে মূসক পরামর্শকের জন্য কোর্সের কথা বলছে যে এটা আপাতত হচ্ছে না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ সো মাচ। তো ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমরা এখন ক্লোজ করে দিতে পারি নাকি? স্যার দেখা হবে, আবার দেখা হতে হবে স্যার আরো 2 দিন। ইনশাল্লাহ দেখা হবে। সকলে ভালো থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য দোয়া করি যাতে আমরা
খুব ভালোভাবে পরীক্ষাটা দিয়ে আইটিপি হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম